ফুর্তি অ্যান্ড www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি দেখতে পারেন আমাদের আজকের পোস্ট, এবং সেখানে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার দিলে আরো অনেক মানুষ জানবে, সুতরাং শেয়ার করতে পারেন এবং জানাতে পারেন যে কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে। প্রেমীদের শুভেচ্ছা জানিয়ে এবং শুরু করতে চাই একটা ইমেল দিয়েই বরাবরের মতো। সেই ইমেলটা আমার সামনে এখন আছে, আমি সেই ইমেলটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের এইখানে আছে যারা উপস্থিত হয়েছেন তারা দুজনই এসছেন রাজশাহী থেকে, এবং আমাদের যে ইমেলটা এই মুহূর্তে আছে সেই ইমেলটা খুলনা থেকে। আমি সবসময়ই বলি যে আজকে কম হয় না, আমরা ঘটনা পেয়েছি দুটো জায়গা থেকেই। কেউ এসছেন ঘটনা শোনাতে সরাসরি, আর কেউ পাঠিয়েছেন ঘটনা। যেভাবে লিখেছেন আমি সেভাবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি যে দেখেছি আপনার অনুষ্ঠানটাকে আমরা স্রেফ গাঁজাখুরি বলেই মনে হতো, তবে একজন মুসলমান হিসেবে আমি জিন বিশ্বাস করি। তবে জেনে রাখা ভালো, এরা কখনো মানুষের ঘাড়ে ধরে আগে আমার এক কলিগ, এখানে তার নামটা বলছি না, সে নতুন মোটরসাইকেল কিনে এনে আমাকে অফার করলো, ভাই চলেন বাগেরহাটের মংলায় আমার ফুপুর বাড়ি আছে, সেখানে গিয়ে দাওয়াত খেয়ে আসি। অনেক জোরাজুরি করা আগে রাজি হবে। যথারীতি আমাকে মোটরসাইকেল চালাতে বলল। আসার সময় ওর ফুপু ওদের বাড়ির জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার দিয়েছিল, ও বাটি হাতে নিয়ে মোটরসাইকেলে বসে আছে, আমি চালাচ্ছি। চুলকাঠি বাজারের ভেতর দিয়ে সিএনবি বাজার যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে গ্রামের মধ্য দিয়ে। আমি বললাম, এটা গ্রামের ভেতরে চিকন রাস্তা, তাছাড়া অনেক সাইড রাস্তা আছে, আমি ভালো চিনি, কোনো অসুবিধা হবে না। রাস্তায় ঢুকে মোটামুটি ভাবে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার দেখছি এখানে একটা কথা বলে রাখি, আমার আগে ছোটবেলায় রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে থাকতাম এবং কোনো মানুষের সাথে সাথে হেঁটে যাওয়া কিংবা হ্যারিকেন জ্বালানো কোনো রিক্সা ভ্যানের পেছনে পেছনে দৌড়ে বাড়ি চলে যেতাম। এখনকার ডিজিটাল যুগে বাচ্চারা অন্ধকার রাতে মোটরসাইকেলের সাথে দৌড়াবে, এমনটাই স্বাভাবিক। আমার কলিগকে বললাম, দোস্ত দেখো, মেয়েটাকে দৌড়াতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও আমাকে বলল, হ্যাঁ ঠিক তাই, আমারও ছোটবেলায় এই একই কাজ করতাম। এই কথা বলছি আর মেয়েকে একটা সময় গাড়ির ডিজিটাল মাইল স্পিডের দিকে চোখ গেল। চোখ পড়তেই আমি পাথরের মতো হয়ে গেলাম। আমি গাড়ির গতি তখন আমার প্রায় 50-55 আপ ডাউন করছে। এত স্পিডে মাত্র 8-9 বছরের একটা কিভাবে দৌড়েছে। আমি বন্ধুকে বললাম, এই মেয়েটি এত স্পিডে কিভাবে দৌড়াচ্ছে। তাই এই কথা বলতেই সামনে দেখা যায় দেখি বের করে দেখলাম রাত 1:35 বাজে। কিছুতেই নিজের মনকে বিশ্বাস করতে পারছি না কি দেখলাম। বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে হেডলাইটের আলোয় চারিদিকে ঘুরিয়ে দেখি কোনো বাড়ি ঘর নেই। রাস্তার এক পাশে কোথায় গেল
পেছনে থাকার জন্য মেয়েটির চেহারা আমি দেখিনি, কিন্তু মেয়েটি একটা হলুদ ঘটি হাতা টাইপের। ঘটনা যদি এখানেই শেষ হতো, তবে অন্যরকম যুক্তি দিয়ে ভাবতাম হয়তো মেয়েটি তার বাড়িতে ঢুকে গিয়েছিল আর আমাদের বাইকের মিটার খারাপ হতে পারে, ডিজিটাল মিটার। যখন আমরা ওদের বাড়িতে ফিরলাম, এটি সেই ফ্রক যেটি আমি মেয়েটির পরনে দেখেছি। চাচি আম্মা যখন আমাদের সামনে বাটি খুলল, তখন আমরা এই দৃশ্য দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম এবং সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান যখন ফিরল, দেখলাম আমার স্ত্রী আমার পাশে বসা। আমি বললাম, তুমি এখানে কিভাবে এলে? 4 দিন ধরে এই বাড়িতেই আমার কলিগের কথা বলল, সে আমাকে নিয়ে এসেছে। পরে জানতে পারলাম আরো ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে চাচি আম্মা টিফিন বাটি খোলেন নাই, তিনি বাটি শুদ্ধ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলেন এবং সকালে খাবার গরম করে সকলকে দিয়েছিলেন। আমার কলিগকে বললাম, ওরা ভেবেছিল আমার হয়তো শরীর অসুস্থ থাকার কারণে মাথা ঘুরে পড়ে যাই এবং 4 দিন জ্বরে ভুগি। আমরা আপনাকেও শোনাতে চাই এবং আশা করছি এই ঘটনাটি আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সোহাগ, রাজশাহী থেকে। আমি থাকছি মিরপুর 1-এ, এখানে থাকি। এর আগেও আমি এসেছি। তো সবাইকে শুরু করার আগে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে যে আমি যে এলাকায় থাকি, যেহেতু আমি এখানে প্রায় রেডিও ফুর্তিতে প্রায় এখানে আসছি, তো ওখানে এক বড় ভাই আমাকে এইভাবে বলছিল যে আপনি যেহেতু যান, আমার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা একটু জাস্ট করবেন, বলবেন। তো উনার চাচার সাথে যে ঘটনাটা, ওই ঘটনাটা হচ্ছে যে উনার চাচা হচ্ছে কি যে একটা সার্কাস টিমের সাথে উনি কাজ করতেন, সার্কাসে কাজ করতেন। আমরা তো অলমোস্ট এ পর্যন্ত দেখি যে 2000 সালের পরে সার্কাসের চালটা মনে হয় অনেক উঠেই গেছে। 2000 আগে এটার খুব ব্যাপকভাবে সারা জাগানো একটা ইভেন্ট ছিল। সো উনি সার্কাসে কাজ করতো, এটা অলমোস্ট 1997 এর ঘটনা। সো উনার চাচা যেভাবে বলছিলেন ওনার কাছে, বা উনি যেভাবে আমাকে বলছিলেন যে উনার চাচা যখন সার্কাসে কাজ করতেন, খুব মনোনিবেশ করতেন ওনার সাথে একজন ছিলেন, কি বলে যে পার্টনার ছিলেন। তো পার্টনার উনি অনেক রাত করে জেগে থাকতেন, জেগে থেকে ওনারা হচ্ছে কি যে কিভাবে অডিয়েন্সকে আনন্দ দেওয়া যায় এই প্ল্যান করতেন। তো পার্টনার প্রত্যেকদিন আগে খুব দ্রুতই ঘুমিয়ে যেতেন, বাট ওনার চাচা কিন্তু অনেক রাত পর্যন্ত জেগে থাকতেন। একদিন রাত্রে এইভাবেই তিনি নিজের রুমে চলে গেলেন। যাওয়ার পরে যখন বিছানায় শুয়ে পড়লেন, শুয়ে ভাবতে ভাবতে একটা সময় তন্দ্রা এসেছে। তখন তিনি রৌফের দিকে তাকিয়ে দেখছেন, আর সিলিং এর দিকে দেখছেন কি যে সার্কাসে যে জোকাররা থাকে,
জোকারদের যে একটা চেহারা, জি। তারা যে ওই যে রং টং মেখে যে একটা চেহারা করে রাখে, ওই চেহারাটা হচ্ছে সিলিং এর সাথে, শুধুমাত্র একটা মাথা, সে চেহারা সিলিং এর সাথে আছে। আর জোকারদের যে একটা হাসি থাকে মুখে, সেই হাসিটা সহ একটা সিলিং এ একটা মাথা আছে। উনি এই জিনিসটা আবছা আলোতে দেখছেন, যে ঘরের মধ্যে একটা জিরো লাইট জ্বলছে, আবছা আলোতে এই জিনিসটা দেখছে। তখন উনি ভাবছেন যে হয়তো আমি ভুল দেখছি, বাট এই জিনিসটা ভাবার সাথে সাথে অলমোস্ট 4 আঙ্গুল ফাঁকি, মানে ওনার চেহারা, ওনার মুখ থেকে 4 আঙ্গুল দূরত্বে ওই চেহারাটা চলে আসে। উনি চমকে যায়, চমকে উঠে বসে তখন মানে নিজেকে কন্ট্রোল করার পরে ভাবে যে নিশ্চয়ই আমি ভুল দেখছি। সে রাতে আর কিছু হয়নি, তিনি ঘুমিয়ে যান। পরবর্তীতে দু একদিন অনুষ্ঠান করছেন, আর ওই চেহারাটা সম্বন্ধে ভাবছেন যে আমি কি দেখলাম রাত্রে। তো একদিনকে এইরকম যে অনুষ্ঠান করতে করতে তিনি ওই চিন্তা মাথার মধ্যে শুধুমাত্র ওইটাই আছে যে আমি কোন একটা চেহারা দেখেছি, চেহারাটা আমার খুব কাছে চলে এসেছিল। দেন উনি একদিনকে ইভেন্ট করছেন, সার্কাসে ইভেন্ট করছেন, করতে করতে একটা সময় যে তিনি যখন অডিয়েন্সের দিকে তাকাইছেন, তাকানোর পরে তিনি অবাক হয়ে গেছেন এই কারণে যে অডিয়েন্সে যতজন মানুষ আছে প্রত্যেকটা মানুষেরই একই রকম চেহারা, এবং ওই যে মুখোশের মতো যে চেহারাটা সার্কাসের জোকারের মতো ওই চেহারাটা আছে, আর সবার মুখে একটা হাসি, ওই সেই হাসি। কিন্তু উনি আরো একটা আশ্চর্য হয়েছেন যে বিষয়টা, যে এই চেহারাগুলোর কারোর মুখে মানে চেহারার মধ্যে কোনো চোখ ছিল না, তাদের চোখগুলো সবগুলাই ছিল ব্ল্যাক হোল। আচ্ছা। সো এটা নিয়ে সে খুব চিন্তিত হয়ে যায়, মানে তার মানে অন্যরকম হয়ে যাচ্ছে, তার মানসিকতা অন্যরকম হয়ে যাচ্ছে। সে ভাবছে যে আমি কি ভুল দেখছি, আর যদি ভুল দেখি তাহলে এতক্ষণ ধরে কি দেখছি আমি এগুলা। এভাবে ভাবতে ভাবতে সে তারপরে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যাওয়ার পরে তিনি যখন হাত মুখ ধুয়ে যখন আয়নার সামনে, ওয়াশরুমের যে আয়না থাকে, এই আয়নার সামনে যখন সে দেখছিল, আয়নার মধ্যে দেখছে তার নিজের শরীরটাকে, কিন্তু যখন চেহারার দিকে তাকাইছে তখন দেখছে ওর চেহারা বাদ দিয়ে ওই যে জোকারের চেহারাটা, বাট ওই চেহারাতেও দুইটা চোখ ছিল না। আচ্ছা। তিনি আয়নার মধ্যে এই জিনিসটা দেখছেন, দেখার পরে তিনি সেখানে সেন্সলেস হয়ে যায়। তারপরে হচ্ছে ওনাকে ঘরে আনা হয়। আমি তখন একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ওটা বলছি ভাইয়া, যে 2 দিন পরে যখন উনি একেবারে ভালো হয়ে যায়, মানে সবকিছু জ্বর ভালো হয়ে যায়, সবকিছু ভালো হয়ে যায়, যখন তিনি যখন আবার হচ্ছে শোয়ে ফিরে আসেন, তখন দেখা যাচ্ছে কি যে উনি একটা অবয়ব দেখেন, একটা ছায়া দেখেন, যেটা হচ্ছে ফিমেল একটা ছায়া ছিল। এই ছায়াটাকে তিনি পরিষ্কার ভাবে দেখেননি। সো তিনি মনে করছেন যে আমি বিভিন্ন জায়গায় অনেক লাইটিং এর ব্যবস্থা থাকে, হয়তো বা এরকম হতেই পারে যে একটা ফিমেল ছায়া দেখতেই পারি, স্বাভাবিক ব্যাপার। তিনি কিছু মনেই করেননি জিনিসটা। দেন 2-3 দিন পরে যখন তিনি হচ্ছে কি যে একদিনকে রাত্রে শো করেছেন, শো করার পরে তিনি অ্যাজ ইউজুয়াল রাত্রি ঘুমাতে গেলেন, তার পার্টনারের সাথে, পার্টনারকে ঘরে রেখে আসলেন, উনি নিজে আসলেন, আসার পরে ঘুমাতে গেলেন। ঘুমাতে যাওয়ার পরে যখন মাঝরাত্রি পার হয়ে গেছে, আলটিমেট তার হচ্ছে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি দেখছেন, শুয়ে শুয়ে এই জিনিসটা দেখছেন যে তার নিচের যে বডিটা, এই বডিটাই হচ্ছে ফ্লোরে চিত হয়ে শুয়ে আছে। তিনি এই জিনিসটা মানে শুয়ে শুয়ে দেখছেন, হয়তোবা এই জিনিসটা তিনি ভাবছেন যে আমি ভুল দেখছি, ফ্লোরের মধ্যে অ্যাজ ইউজুয়াল স্বপ্ন হতেও পারে। তো যখন এই জিনিসটা দেখছেন, সাথে সাথে আরো একটা জিনিস সে খেয়াল করছে যে তার বুকের উপরে যে ফ্লোরে যে বডিটা শুয়ে আছে, তার নিজের বডি, সে নিজে দেখছে যে আমার বডিটা ফ্লোরে শুয়ে আছে। তার বডিটার উপরে যেটা হচ্ছে কি যে একজন ফিমেল, মানে আসন দিয়ে যেভাবে বসে, আমরা দেখি তো মাঝে মাঝে দেখি যে আসন দিয়ে বসে যেভাবে, সো ওইভাবে তার বুকের উপরে বসে আছে। এবং এই ফিমেল যে অবয়বটা, এই অবয়বটা ওই যে ফ্লোরে শুয়ে আছে চিত হয়ে, এর গায়ের মধ্যে টাচ করছে। টাচ করে আমরা গ্রামের বাড়িতে যে জিনিসটা দেখি যে চিটা গুড় বা লালি গুড় যেটাকে বলে আমরা গ্রামের ভাষায়, এই লালি গুড়ের মতো ওর শরীরটা উঠে আসছে। মধু যেরকম, মধু, এই মধুর মতো ওর শরীরটা উঠে আসছে, যেখানে যেখানে টাচ করছে সেখান থেকে উঠে চলে আসছে। আর এটা ওই কালো যে শ্যাডো বা যেটা বলি না কেন, উনি হচ্ছে এই জিনিসটাকে চেটে চেটে খাচ্ছেন।
আচ্ছা। তারপরে এই জিনিসটা দেখার পরে তিনি উঠে বসেন, উঠে বসে খুব কাছ থেকে দেখার চেষ্টা করেন। যখন তিনি খুব ভালোভাবে অবলোকন করার চেষ্টা করেন, তখন তিনি এই জিনিসটা দেখছেন যে ওই যে অবয়বটা তার দিকে ঘুরে তাকিয়েছে, তাকিয়ে থেকে বলছে যে তুই এখান থেকে চলে যা। আর এই জিনিসটা দেখছে, উনি এই জিনিসটা দেখছে যে উনারও চোখ দুটা নাই, মানে হচ্ছে একটা ব্ল্যাক হোল। উনি নামাজ কালাম পড়তেন, ব্ল্যাক হোল। তো এটা দেখে তিনি অনেক ভয় পেয়ে যান। ভয় পেয়ে যাওয়ার পরে উনি বেশ অলমোস্ট অনেক দিন অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরে তিনি যখন সুস্থ হন, তো হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলেন, উনি মারা যাওয়ার পরে এই জিনিসটা হয় যে হুজুরের কাছে যাওয়ার পরে উনি কেন ভয় পেলেন বা কেন মারা গেলেন, এটার পরে হুজুর বলে যে ওখানে এমন একটা খারাপ ইয়ে ছিল যে ওই মেয়েটাকে অনেক বছর আগে এই সার্কাস পার্টিতে কোনো না কোনো ভাবে মার্ডার করা হয়। আচ্ছা। আর মার্ডার করার ইয়েটাই ছিল হচ্ছে তার দুটা চোখ তুলে নেওয়া হয়েছিল, ঠিক আছে। আর সেটার পর থেকে উনি তো অবসর গ্রহণ করার পর তারপরে হচ্ছে কি যে উনি মারা যান। খুব ওই টিম থেকে যখন কাজ ছেড়ে দেন, খুব অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে যাওয়ার পর টিম থেকে কাজ ছেড়ে দেন। কাজ ছেড়ে দেওয়ার পর মারা যাওয়ার পরে তারপরে এই ঘটনাটা হয় যে ওই ইয়েতে ওই সার্কাস পার্টিতে একটা মেয়েকে মারা হয়, যে মেয়েটাকে চোখ উপড়ে ফেলা হয়েছিল। এটাই ছিল ঘটনা। চমৎকার একটি ঘটনা, এবং বিষয়টা পুরোপুরি একদম নতুন এবং বিশেষ নতুনত্ব আছে এই বিষয়টার মধ্যে, যেমন সার্কাস নিয়ে। ইনশাআল্লাহ আমার সঙ্গে নারায়ণ আছে লিখেছেন এবং অনেকবার লিখেছেন এটা আমাদের সঙ্গে আছে ফরিদ হুসাইন, এবং তিনি বলছেন খুব ভালো লাগছে। এসপি সঞ্জয় পিয়াস আমাদের সঙ্গে আছেন, ইমেলটা অসম তাই জানিয়েছেন। আতিকুর রহমান আমাদের সঙ্গে সাতক্ষীরা থেকে শুনছেন। এইচ কে শাহরিয়ার জিদান আমাদের সঙ্গে আছেন এবং তিনি লিখেছেন রাসেল ভাই মোবারকপুর চক্রবর্তী থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন হুসাইন আমাদের সঙ্গে পাচ্ছেন না কিছু জানিয়েছেন না। আমার যেটা মনে হয় যে আপনি একটু চেক করুন, আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন, আপনি যদি লাইভ শুনতে চান তাহলে আমাদের অ্যাপ আছে, সেই অ্যাপটা আপনি শুনতে পারেন, সেখান থেকে লাইভ, অসুবিধা নাই। আহমেদ ইনাজ তানভীর আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস এম আবির, এছাড়া আমাদের সঙ্গে আছেন এস এম ডি আক্কাস আলী, এবং ঢাকা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন কিরণ, ফেনী থেকে শুনছেন। খুশি চৌধুরী আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা পাঠিয়েছি করেছেন সম্ভবত, সেটা তিনি জানিয়েছেন। এমডি আসমাউল হক নীল, রাজশাহী গোদাগাড়ি পিরিজপুর থেকে তিনি লিখেছেন এবং প্রতি সপ্তাহের মতো আজকেও তিনি শুনছেন। বিএইচ বিপ্লব আমাদের সঙ্গে আছেন, প্রথম স্টোরিটা অনেক ভালো লেগেছে সেটা তিনি বলেছেন। আহমেদ আসিফ আমাদের সঙ্গে আছেন, তিনিও প্রথম স্টোরিটার প্রশংসা করেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান সিফাত, এবং তিনি বলছেন যে আমার কমেন্ট পড়েন না, বরিশাল থেকে। আমাদের সঙ্গে আশরাফুল মাহমুদ অ্যাশ কুয়েত থেকে শুনছেন। এমডি রাসুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, রাজশাহী থেকে শুনছেন। এস এম আবির আমাদের সঙ্গে আছেন। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো চলে, আশা করছি আপনিও ভালো আছেন। এমডি আব্দুল্লাহ গাজী আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এস রায়ান, এছাড়াও জিহাদুল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রিঙ্কি করিম, অপু আহমেদ গাজীপুর থেকে, প্রিন্স পলাশ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ASR সামাদ, এছাড়াও আমাদের সঙ্গে আছে, তিনি ফার্স্ট কমেন্ট করেছেন। আমাদের সঙ্গে আছেন সাহাবুল ইসলাম, এছাড়াও আছেন সাইম MSR সহ আরো অনেকে।
তো যাই হোক, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দুটো পেজ রয়েছে, এই পেজে এসে আপনি আমাদের লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাদের যে পোস্ট আছে সেই পোস্ট শেয়ার করতে পারেন। আমাদের পেজ দুটো হচ্ছে www.facebook.com/real.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আমার মনে হয় যে আমরা আপনার কথা নিতে পারি। Please, আপনার নাম আছে, please। জি ভাই, আমি আতাউর রহমান মিম। ঘটনায় চলে যাই। জি ভাই, আমরা ঘটনায় চলে যাই। আসলে সম্ভবত 2003 অথবা 4 এরকম হবে। জি তো আমি একটা কোল্ড স্টোরে চাকরি করতাম। তো আমাদের এই কোল্ড স্টোর মানে আলু রাখার স্টোর। জি জি জি, কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোর, জি। তো এখানে 4 জন স্টোর কিপার থাকে আর জি। একজন থাকে প্রধান। তো 4 জনের মধ্যে 2 জনের দিনে ডিউটি পড়ে, 2 জনের রাত্রে ডিউটি পড়ে। বিকজ এখানে যে ডিউটিটা হয় সেটা হলো 24 আওয়ার্স। যে ডিউটিতে থাকতে হবে দুজন দুজন করে, সিস্টেম ভাবে। তো আমার ডিউটিটা চেঞ্জ হয়ে মোটামুটি সেই দিন বৃহস্পতিবার। তো আমার ইভিনিং শিফট পড়ছে। তো ইভিনিং শিফটে যেতে হয় আপনার 6টার সময় জয়েন করতে হয় ওখানে। তো আমরা যারা ইভিনিং এ যাব, তারা যারা সকাল থেকে ছিল তারা আবার চলে যাবে তখন। তো আমি সাইকেল নিয়ে, তখন আমার এখন মোটরসাইকেল আছে, তখন সাইকেল নিয়ে স্টোরে যাইতাম। তো আমার বাসা থেকে স্টোরে যাইতে প্রায় 30-35 মিনিট সময় লাগে। তো প্রতিদিনই সেভাবে যাই, সেই দিনও যাচ্ছি। তো যেতে যেতে আমি এমনি গান প্রিয় মানুষ, গান করি আর কোনো করে যাই একাই। তো যেতে লাগে দেখতেছি যে আমি আমার বাসা থেকে আসার পরে একটা গ্রাম পড়বে, তারপরে একটা বিল পড়বে, এবং বিলের পরে বিল বলতে গেলে চলন বিলের মতো অত বড় না, তবে বিল আর কি রাস্তা আছে বিলের মাঝ দিয়ে। তো এই বিলের মাঝ দিয়ে একটা ইউটার্ন আছে, ইউটার্নের ওখানে একটা বিশাল বড় পুকুর আছে। আর এই পুকুরের কোনার উপরে একটা বাঁশ ঝাড় আছে, একটা থোপ বলা আর কি, থোপের মতো দূর থেকে একটা ঝোপ আর কি। তো সন্ধ্যা লাগেনি, ডুবো ডুবো ভাব সূর্য। আমি যাচ্ছি, তো দেখতেছি যে একটা মেয়ে ওই কোনাটার উপরে দাঁড়ায় আছে। তো মেয়েটা মোটামুটি সুন্দর, মানে অনেকই সুন্দর বলতে পারেন। তো আমি যাচ্ছি, যাওয়ার পরে দেখতেছি আশেপাশে কেউ নাই, যে এই মেয়েটা এখানে দাঁড়িয়ে থেকে কি করে সন্ধ্যাবেলায়। তো ভাবতেছি হয়তো গ্রামের কোনো মেয়ে হবে, গরু ছাগল অথবা এগুলো দেখতে দেখতে বা নিতে আসছে। কিন্তু আমি আবার পিছনে ফিরে তাকাইতেছি, দেখতেছি ও আমার দিকেই তাকাই আছে। তো আমি চলে যাই, আরো দূরে চলে গেলাম, পুকুরটা পার হতে পারি নাই, পুকুরের মাঝ বরাবর যেয়ে রাস্তার ওখান থেকে আবার তাকাচ্ছি, দেখতেছি ও এইভাবে তাকাই আছে এবং ওখানেই দাঁড়ায় আছে। তো যাই হোক, আমি আর ওদিকে না ইয়ে দিয়ে আর সাইকেল নিয়ে চলে গেলাম। যে আমার যে কাজ সবগুলো ঠিকঠাক করে, লেবার ওখানে আমার প্রায় 100-150 লেবার থাকে, মানে আলুগুলো বের করার জন্য। যে সারাদিনে যে সকল লোকজন অর্ডার করলো এগুলো বের করবে, আমি তখন ওগুলোকে পোস্টিং খাতা থেকে নিয়ে ওদের দিয়ে দিলে ওরা ওদের মতো বের করে। তো বের করতে করতে দেখা যায় যে কোনোদিন 12:30 বাজে, কোনোদিন 1টা বাজে। আর যেদিন কোনো প্রবলেম হয়, যেমন সেই দিন 4টে আলুর বস্তা মানে খুঁজে পাচ্ছিল না। এইটা খুঁজতে খুঁজতে দেখা গেল যে প্রায় 1:30 বাজে গেছে, রাত 1:30। তো পরে 1:30 বাজে গেছে যখন, তখন ওরা তারপরও একটা শর্ট দেখে চলে আসলো যে ভাই এটা পারলাম না খুঁজে, আমরা সকালবেলাতে এসে আবার বের করে দেবো। বলে রাখা ভালো, আসলে স্টোরটা এত ঠান্ডা জায়গা, যেখানে আপনি শীতের সময় প্রচন্ড শীতে যে জ্যাকেট গুলো ইউজ করে, আপনাকে যতই গরম হোক সেখানে কিন্তু সেই জ্যাকেট ইউজ করতে হবে, কারণ এতটা ঠান্ডা। আপনি 2 মিনিটের ভিতরে শীতল হয়ে যাবেন। তো আমরা যখন স্টোরে ঢুকি, বিশেষ করে স্টোর কিপাররা, আমাদের ওখান থেকেই জ্যাকেট দেওয়া হয়, এবং জুতা, জ্যাকেট, মাফলার এগুলো সুন্দরভাবে কানে হাত মুখে জোরে ঢুকতে হয়। তো আমিও গেলাম যে দেখি খুঁজে পাই নাকি। তো যাই হোক, আমিও পাইলাম না।
ওদের সাথে বললাম যে এই বস্তাটা দেখো, এই দিয়ে ওঠাও, কিন্তু পারলো না কেউ। তারপর সবাই চলে আসলাম, আসার পরে ওরা কিন্তু আমার জন্য বসে থাকে। যেদিন না শর্ট থাকে সেদিন দেখা যায় যে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, একসাথে চলে আসি। আর সেদিন যেহেতু শর্ট হয়েছে, আমি খাতাপত্র সেরে ওখানে শর্ট লিখে বাইরে এসে দেখি ওরা সবাই চলে গেছে, আমাকে বলেও নি সেই দিন। আমি একা পড়ে গেছি। তো আমার অবশ্য মানে ভূত প্রেতের উপর আগে থেকেই ভয় নাই, বা এরকম কোনো বিশ্বাসই করতাম না যে এরকম কিছু আছে বা এরকম, আর ওগুলো মাথার ভিতরে নাই এক কথায় আর কি। তো আমি আমার মতো করে চলে আসতেছি সাইকেল নিয়ে, জ্যাকেট কিন্তু গায়ে আছে, কারণ 1 ঘন্টা আপনার কাছে এই ঠান্ডাটা থাকবে। মিনিমাম 1 ঘন্টা আপনি জ্যাকেটটা খুলতে পারবেন না, মানে এতই ঠান্ডা আপনাকে লাগে আছে। তো আমি জ্যাকেট গায়ে দিয়ে চলে আসছি, ওটা বাসায় এসে খুলবো আর কি। তো স্টোর থেকে বের হওয়ার পরেই একটা বিল পড়বে। পুকুরটা হলো মাঝে, এই পাশেও বিল পড়বে, একটা গ্রাম পার হওয়ার পরে এই পাশেও গ্রাম পার হওয়ার পরে বিল পড়বে। আসতে লেগে এইভাবে পড়বে, যাতে আমার বাসা থেকে যেতে লেগে এইভাবে পড়বে। তো ওই গ্রামটা পার হওয়ার পরে বিলটা পড়ছে, পড়ার পরে আবার পুকুরটা পড়ছে। তো আমি যাওয়ার সময় যেখানে মেয়েটাকে দাঁড়ায় থাকতে দেখছিলাম, ঠিক ওই জায়গাতে ওইভাবে এখনো দাঁড়ায় আছে মেয়েটা। আমি তো মানে আমি তখনও মাথার ভিতরে কিছু নেই নাই যে এটা কি বা এই সেই হ্যান ত্যান, এরকম কিছু নেই নাই মাথাতে। আমি বলছি কি ব্যাপার, আপনি এখনো যান নাই? আপনাকে তো সন্ধ্যায় দেখে গেলাম। তো উনি কোনো কথা বলে না। পুকুরের কোনা, এই যে বাঁশ চোখটার কথা বলছিলাম, ওর সামনেই মেয়েটা দাঁড়ায় আছে, যেখানে দাঁড়াইছিল আমি যে সন্ধ্যাবেলায় যে মেয়েটাকে দেখলাম ওই মেয়েটাই। তো আমি ওনাকে বলতেছি যে কি ব্যাপার, আপনি এখনো বাসায় যান নাই, কি ব্যাপার এখানে দাঁড়ায় আছেন কেন? কেউ আসবে, কারোর জন্য অপেক্ষা করছেন? উনি কোনো কথা বলেন না। পরে ওর সাথে কথা বলতেছি, দেখতেছি যে সাদা ড্রেসে একটা মানে মুরব্বী লোক আর কি, দাড়ি অনেক বড় বড়, সবগুলো চুল চুল দাড়ি সবই পাকা, ওর পাশে এসে দাঁড়াচ্ছে। আমি মানে উনি এতই লম্বা ছিলেন যে আমাকে এভাবে ঘাড় চেড়ে দেখতে হচ্ছে, এত লম্বা। ওপরে যেভাবে আমি দালান দেখি ঠিক সেইভাবে ওর মুখের দিকে তাকাই দেখতে হচ্ছে। তো ইনি তো কথা বলতেছেন না। তো আরেকটা বিষয় সেটা হলো যে দাদা বলতেছে, মানে ওনার, আমি বুঝতে পারলাম যে ওনার দাদা এটা। উনি বলতেছে যে আমার নাতি পার্বতী, ও মেয়েটার নাম হলো পার্বতী, আমার নাতি পার্বতী তোকে পছন্দ করে, তুই এখান দিয়ে প্রতিদিন যাস, উনি প্রতিদিন এখানে তোকে দেখে। তো আজকে আমাকে বলছে, সেজন্য আমি সরাসরি আসছি, ওকে তোকে বিয়ে করতে হবে। বলে রাখি, আহ, আমি বিয়ে করছি 2000 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। আসলে আমাদের বিয়েটা লাভ ম্যারেজ ছিল। তো আমার ওয়াইফকে আমি অনেক ভালোবাসি। তো একটা বাচ্চা হয়েছে, মেহবুব হাসান নাম। মাশাআল্লাহ, ওর সুখী পরিবার। তো আমি ওনারে বললাম যে দেখেন, আমি বিবাহিত, আমার একটা সন্তান আছে। তো আপনি যেটা বলছেন এটা কখনো সম্ভব না। অনেক কথা কাটাকাটি হচ্ছে ওনার সাথে। আমার আমার মাথার ভিতরে এখনো নাই যে মানে আসে নাই যে এটা ভূত বা জিন এরকম কিছু, মানে মাথার ভিতর থেকে ওগুলো কোনো চিন্তা আসে নাই। পরে উনি বলতেছে যে আজকে তোকে, না আমারে বলতেছে যে তুই কি চাস বল, তুই যা চাবি আমি তোকে তাই দেবো, টাকা পয়সা ধন যা চাবি তাই দেবো। তা বলছে আমার কিছুর দরকার নাই। পরে ওর মানে দাদা যেটা আর কি, মুরব্বিটা বলতেছে আজকে তোকে এখানে মেরে ফেলে দেবো, মেরে ফেলবো এরকম। তো বলতেছি যে আমার অপরাধটা কি? তো বলছে তোকে একে বিয়ে করতে হবে, নাহলে তোকে মেরে ফেলে দেবো, তো আমাদের সাথে তোকে নিয়ে চলে যাব। আর আমি কিন্তু সাইকেলের উপর থেকে নামি নাই, আমার পা একটা সাইকেলে এক পেডেলের উপর আর এক পা নিচে, হ্যান্ডেল আমি ধরে আছি, নামি নাই। তো পরে অনেক কথা কাটাকাটির পরে ওর যে মেয়েটা পার্বতী, ওই মেয়েটার নাম, ওর দাদা বলতেছে পার্বতী। তো সেখান থেকে আমি নামটা জানি। তো বলতেছে দাদা আসলে জোর করে কোনো কিছু হয় না, তুমি ওকে মেরে ফেলো না, ওকে যাইতে দাও, ওকে যেতে দাও। পরে আমি এইবার আমার মাথায় আসছে যে আমি মনে হয় কোনো খপ্পরের মধ্যে পড়ছি। তো আমি তাকাই, এরকম মন্তব্য হচ্ছে আমার যে আসলে
আমি তো ঝামেলার মধ্যে জড়াই গেছি, মানে এই জিন ভূতের কথাগুলো মাথায় চলে আসছে অলরেডি তখন। আর আমার যে জ্যাকেটটা, যেটা আমার মানে ঠান্ডাটা নিবারণ হতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, অথচ আমার জ্যাকেট গরমে ভিজে গেছি আমি। এই যেমন এই কথাটা মনে হয়েছে যে এটা জিন ভূত হতে পারে। আর এই এরকমের বিষয়টা জানার পরে ভাবছি যে এদের তো পা উল্টা হয়, যদি ইয়ে হয়। আমি পায়ের দিকে তাকাতে যে উপরে তাকায় দেখতেছি দুজনের মধ্যে কেউ নাই। আমার পুরো জ্যাকেট ভিজে গেছে গরমে, আমার মুখ চোখ দিয়ে ঘাম ঝরতেছে। আমি কি করব? আমি অ্যাস্ট্রনিস্ট হয়ে আমি বুঝতে পারছি না যে আমি আসলে এখন কি করব, কোন দিকে যাব। এদিকে গেলেও মোটামুটি 10-15 মিনিট লাগবে পাড়াতে পৌঁছাইতে, এদিকেও 10-15 মিনিট লাগবে পাড়াতে পৌঁছাইতে। আমি পড়ে গেছি একদম মাঝখানে, পুকুরটা 2 পাড়ার মাঝে, বিলের মধ্যে। পরে আমি অনেক কষ্ট করে মানে বাড়ির দিকেই যাইতে লাগে আমি 2-3 বার এই ধানের জমির মধ্যে আমার সাইকেল নামাই দিই রাস্তার ইয়েতে। পরে যাই হোক, আবার আমার জ্ঞান আছে সঠিক, আমি বুঝতে পারছি যে আমার গা ঘামে যাচ্ছে বা আমি ভয় পাচ্ছি, কিন্তু আমার জ্ঞানটা আছে, জ্ঞানটা যায় নাই। পরে আবার সাইকেল তুলে নিয়ে ইয়ে করে কিন্তু সাইকেল নামে যায়, সাইকেল নিয়ে আমি আর সোজাভাবে যাইতে পারি না। পরে অনেক কষ্ট করে পাড়ার ভেতরে পৌঁছে দেখতেছি যে একটা লোক বের হয়েছে, সম্ভবত বাইরে প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য হোক আর যেভাবে হোক বাইরে বের হয়েছে। আমি ওখানে চিল্লানি মারছি। চিল্লানি মারতেই, আমি তো প্রতিদিন ওই পার দিয়ে যাই, যখন মর্নিং ডিউটি পড়ে তখন সকালে যাই, আর ইভিনিং ডিউটি বলে সন্ধ্যার আগ দিয়ে চলে যাই। তো ওনারা সবাই আমাকে চিনে পড়ান। পরবর্তী কি হয়েছে বলার সারা, আর আমি মানে অজ্ঞান হয়ে গেছি, সেন্সলেস হয়ে গেছি। সেন্সলেস হয়ে যাওয়ার পরে ওনারা আমাকে বাসায় পৌঁছাই দিছে। আমি পরের দিনে সম্ভবত আমার জ্ঞান আসছিল। আর 3-4 দিন আমার জ্বর ছিল। জ্বর থাকার পরে পরে আমি আর ওই রাস্তা দিয়ে যাইতাম না, পরে ঠিক হয়ে গেছে। কিন্তু আমি ওই রাস্তা দিয়ে ইভিনিং শিফট পড়লে আমি 2 ঘন্টা পথ দূর দিয়ে যাইতাম, বাট ওই পার দিয়ে যাইতাম না আর কি, যে মানে কোনো ঝামেলার মধ্যে জড়াই নাকি, এই আর কি। পরে আস্তে আস্তে মানে সাহস হয়ে গেল, পরে আবার যাইতাম। এই হয়েছে আমার ওকে, ঘটনা, এই আর কি। অনেক এটা আমার ধন্যবাদ। লাইফে, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আর কি। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরো অনেকেই এখন আছেন। আমাদের যে ফুর্তির পেজটা রয়েছে সেখানে সাজিদুল ইসলাম সাইম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে মেডিকেল কলেজ থেকে যদি আর এই যে রাকিব আলহাসান আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি শাহবাজ উদ্দিন আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। আরাফাত আমাদের সঙ্গে আছেন। তানুর রহমান আমাদের সঙ্গে আছেন। মাহমুদুল হাসান শুভ এবং তিনি ভূত এফএম এর নিয়মিত একজন শ্রোতা। জয় লাইভ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিরাজ রহমান উদয়, আমাদের সঙ্গে আছেন এমডি রকি, মেহেদী হাসান সানি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ লতিফুর ইসলাম জয়, যিনি বগুড়া থেকে আমাদের সাথে শুনছেন এই মুহূর্তে। সাদিকুর রহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। তাদের মধ্যে আমি যাদের নাম দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ফাহিম আছেন আমাদের সঙ্গে, রেজওয়ান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে সোহেল রানা শিশির আছেন আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছি ইনফ্লুয়েন্সিয়াল কে কামরুল আমাদের সঙ্গে আছেন। শাহ আসহেমা নাজাজি, ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এস এম মেজবা আমাদের সঙ্গে আছেন। আরো অনেকেই, তার মধ্যে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে সেলিম এসটি এবং আমাদের সঙ্গে আছেন এছাড়াও নতুন যারা জয়েন করছেন তাদের মধ্যে কাউসার আহমেদ আমাদের সঙ্গে আছেন। শীষ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ইয়াসিন শাফিন, ভয় লাগছে। নূর আলম আমাদের সঙ্গে আছেন আশুলিয়া থেকে। আমাদের সঙ্গে আছেন মুরসালিন মায়ান এবং লিও পাঠান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি এমডি মামুন গাজী, হিমেল নোয়াখালী থেকে শুনছেন আমাদের সাথে আছেন। আর এই যে নিলয় লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক জোস। আমাদের সঙ্গে আছেন আইহান রায়হান রিজবি, আফরিয়াম রহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলমগীর হুসাইন, মেহেদী সহ আরো অনেকে। তো যাই হোক, আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/ফুর্তি। এছাড়া আমাদের আরেকটা পেজ রয়েছে, সেটা হচ্ছে
www.facebook.com/bhutfm.russell। আমার নামের স্পেলিংটি হচ্ছে RUSSELL। এই দুটো পেজে গিয়ে আপনি চাইলে আমাদের পোস্টগুলো দেখতে পারেন, সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আর আমাদের যে which is BHWTFM@RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে বলতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আপনার পরিসরে যারা দেশের বাইরে আছে তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে ফিরে আসবো আবার সেই মুহূর্তে আমাদের সাথে। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুরফুরা এফএম। আমি রাস্তাল আছি, সাথে ঘড়িতে সময় রাত 12:39 এবং আসসালামু আলাইকুম, আমি রিফাত আক্তার, নারিন্দা থেকে। আমার যে ঘটনাটা, তার আগে বলিনি যে আমার বাবা মা দুইজনই কবিরাজ আমাদের এলাকার। আর ছোটকাল থেকেই ওনাদের এই কাজ দেখতে দেখতে আমরা সবাই অভ্যস্ত। ঘটনাটা হচ্ছে 2004 সালে আমার মেজ বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বড় দুই বোনের তখন কারোই বিয়ে হয়নি। একটা খাঁচা ছিল যেখানে আমি কবুতর আর মুরগি পালতাম। দেন ওই মাজারে উকি দিল, দেওয়ার পরে ও ডিরেক্টলি আমার রুমে চলে আসলো। আসার পর ওই মুহূর্তে আমি গান শুনছিলাম শুক্রবারের নামাজের পর। তো 5 মিনিটের মধ্যে একটা বিকট একটা আতরের গন্ধ আমাদের রুম থেকে আসতে থাকে। তো আমরা দুইজনেই খুঁজছিলাম যে গন্ধটা কোত্থেকে আসছিল। এমন বিকট একটা গন্ধ যে মাথাটা একদম ধরে যায়, মাথা ঘোরাতে শুরু করে এরকম। আচ্ছা। দেন ওই সময় আব্বু বাসায় ছিল না, আব্বু কবরস্থানে ছিল। আর আমরা বাসায় আম্মু আর আমরা 3 বোন ছিলাম। দেন আমরা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেলাম যে গেটের পেছনে যেখানে অনেকগুলি পুরাতন কাপড় চোপড় রাখা আছে, ওইখান থেকে আসছে। দেন আমার মেজ বোন কি করলো, ওইখান থেকে দৌড় দিয়ে মাঝখানের রুমটাতে আম্মুর কাছে গেল, যে মাকে বলছে, মা দেখো ওই রুমের গেটের পেছনে একটা সাদা কাপড় পরা অনেক লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে, আমাকে ভয় দেখাচ্ছে। দেন আমার আম্মা কি করলো, আমার আম্মার বড় বোন গেল আমার রুমে আসলো। আসার পরে বলতেছে যে কই নাই তো, কিন্তু আমরা সবাই ওই মুহূর্তে গন্ধটা পাচ্ছিলাম। আমার বোনকে বললো, মেজো বোনকে বললো যে আসো তুমি দেখে যাও, কিছুই নাই। না, আমি ওই রুমে যাবোই না, ওই ওখানেই দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ না। দেন আমার বড় বোন বললো যে তুই এক কাজ কর, গোসল করে ফেল আর আমিও গোসল করি। দেন ওকে গোসল করানোর পরে নিজেও গোসল করলো, করে কোরআন পড়লো। কোরআন পড়ার পরে তারপর থেকে আবার ও কান্নাকাটি করা শুরু করলো, বলতেছে যে ওর সামনে আসে, সোফায় বসে কিছুক্ষণ দাঁড়ায় থাকে। মানে জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় আছে, যেখানে যেখানে আমরা যাই ওখানে এখন এই জিনিসটা যায়, লিমিটেড এক জায়গায় ও থাকে না। দেন আমার বোন বলছে যে ঠিক আছে, আমি কোরআন নিয়েছি, এখন বল যেখানে আছে আমি ওখানেই যাবো, জাস্ট ওকে বিশ্বাস দেওয়ানোর জন্য যে জিনিসটা অ্যাকচুয়ালি নাই। দেন আমার বোন বলতেছে, মেজো বোন বলতেছে যে এই যে এখানে আছে, তখন কোরআনটা নিয়ে যায়। ও বলে না, আছে, এখানেই আছে। এভাবে করতে করতে দেখা যায় যে কোনোভাবেই ওকে মানানো যায় না যে আসলে কিছু নাই। আচ্ছা। এই করতে করতে আসরের আজান দিয়ে দেয়, আসরের সময় আর ওই গন্ধটা নেই। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে নামাজ শেষ, ওই মুহূর্তে থেকে আবার ওই একই গন্ধ। বুঝতে পারলাম যে আজানের টাইমটুকুতে জিনিসটা থাকে না বাসায়। আচ্ছা। তো এই করতে করতে মাগরিবের আজান দিল, সেম আবার নেই। এর মধ্যে আমার মেঝো খালা আসলো বাসায়, ঘুরতে আসছিল সেদিন শুক্রবারে। তো আসার পরে আমার খালাম্মাকে আমার আম্মা বললো যে এরকম এরকম দেখ, দুপুর থেকে এই ঘটনাগুলো ঘটছে। তো আমার খালাম্মা আবার রাগ করে বলল ঠিক আছে আমি দেখছি। তো উনি মাঝখানের রুমটার কি বলে গেটের সামনে যা দাঁড়িয়ে বলে যে যেই আছিস তুই এখান থেকে চলে যা। এই বলা মাত্রই আমার খালাম্মার গলার মধ্যে মনে হচ্ছিল কি একজন চাপ দিয়ে ধরেছে। আর হুট করে উনি ওই খাঁচাটার উপরে, যে ডাইনিং সেটের যে খাঁচাটা ছিল আমার, ওই খাঁচাটার উপরে যে পড়ে, আর উনি আমার বড় বোন যে ওনাকে ধরে।
ধরার পর ওনাকে আমার রুমে নিয়ে আসার পরে বলে যে, কি হয়েছিল? বলে যে আমি যখন বললাম এই কথাটা বলার সাথে সাথে আমার গলায় কি একজন চাপ দিয়ে ধরলো, আর ওই মুহূর্তে একটা ধাক্কা দিল। তারপর আমার আম্মা বলতেছে যে ঠিক আছে, ওকে পানি টানি খাওয়ানোর পরে ওনাকে বাসায় পাঠায় দেওয়া হলো, কারণ একজনের উপরে এরকম ভাবে অ্যাটাক হওয়াটা। দেন রাত্রে তো কোনোভাবেই আমার মেজো বোন আর বড় বোন ঘুমাতেই পারে না, কারণ আমার মেজো বোন ঘুমাতেই দেয় না। বলে যে তুই ঘুমাবি না, ঘুমালে আমার সামনে আসবে, আমাকে ভয় দেখাবে, আমি আরো ভয় পাচ্ছি, আর একটু পর কান্নাকাটি তো আছেই। আমি আর আমার আম্মু ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোর 5টার দিকে আজানের পর দেখে যে আমার মেজো বোন ঘুমাচ্ছে। আমার বড় বোন দেখলো, দেখার পরে ও বললো যে ও ঘুমাচ্ছে, যাক আমি একটু ঘুমাই। তো ওরা দুইজনই ঘুম। আমি আর আমার আম্মু সকাল 7টার দিকে স্কুলে চলে যাই। স্কুলে যাওয়ার পরে 9টার দিকে আমার বড় বোনের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে উঠে দেখে যে আমার মেজো বোন তখন জেগে আছে। তো আমার মেজো বোন বলছে যে আমার না অনেক ক্ষুধা লেগেছে। তো আমার বড় বোন বলছে আব্বু তো এখন নেই, আব্বু নাস্তা আনতে গেছে, একটু অপেক্ষা কর, আমি আব্বু নিয়ে আসবে। তো বলতেছে যে না, এতক্ষণ তো অপেক্ষা করা যাবে না। আহ তো আমার বড় বোন বলছে যে হ্যাঁ আমারও তো ক্ষুধা লেগেছে, বাট আজকে তো আর নাস্তা বানানো হয়নি। তো আমার মেজো বোন তখন বলে, বাসায় তখন কেউই ছিল না, ওই দুইজন ছাড়া, বলে যে এক কাজ কর, আমি তোকে খাই, তুই আমাকে খা। এইটা শুনে আমার বড় বোন মানে কি করবে বাড়িতে কিছু বুঝতে পারছিল না, যে শুয়ে শুয়ে একজন আরেকজনের ও বলতেছে এগুলি। অ্যাকচুয়ালি ও বলছিল না, ওটা ওই বুঝতে পারছিল, কিন্তু দেখায়নি যে ওই ভয় পাচ্ছে। দেখালে হয়তো এর থেকে আরো বেশি কিছু হতো। দেন আমার বড় বোন বললো কি যা তা বলছিস, এক কাজ কর, আমরা বিছানাগুলো উঠিয়ে ফেলি, এর মধ্যে আব্বু নিশ্চয়ই চলে আসবে। তো মানে এটা জাস্ট বলার কারণটা ছিল যাতে ওকে বিজি রাখা, ও যাতে এগুলি মাথায় না আনে ওই মুহূর্তে। দেন দুইজনে কাজ করা শুরু করলো। কাজ করতে করতে আমার বড় বোন গোছানোর শেষে রান্নাঘরে চলে গেল, মানে ওর কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য। এর মধ্যে আব্বু চলে আসে। আসার পরে নাস্তা খেতে দেওয়া হয়, বাট ও কোনো প্রকার নাস্তা খায় না, বলে আমি খাবো না, আমি শুধু চা খাবো। খেলো, খাওয়ার পরে আমরা স্কুল থেকে বাসায় আসলাম। আম্মুকে বললো আমার বড় বোন যে এরকম সকালের ঘটনা এগুলো হয়েছে, এখন এর থেকেও যদি আরো বেশি কিছু হয়, গতকালকে একটা ঘটনা ঘটলো, আজকে এইগুলো বলছে ও। তখন আমার আম্মা বললো ঠিক আছে, দেখি কোনো একটা নিশ্চয় ব্যবস্থা করতে হবে। তো ওই দিন দুপুরবেলা আমার বড় ভাই আসে বাসায় ওকে দেখতে। আসার পরে আমার মেজো বোনের কান্নাকাটি আবার শুরু। ও কান্না করছে আর বলছে তোর মেয়েকে আমি অনেক ভালোবাসি, তোর মেয়েকে দেখে আমার পছন্দ হয়েছে, তোর মেয়ে আমার সাথে গেলে অনেক সুখে থাকবে, তোর তো 3টা মেয়ে আছে, ওখান থেকে একটা চলে গেলে কিছু হবে না। তখন আমার মা বলে আমার 3টা মেয়েই লাগবে, একটাকে আমি ছাড়বো না। তখন বলছে আমার আম্মা অনেক বোঝানোর চেষ্টা করছিল ওই জিনিসটাকে, বাট কোনোভাবেই। এক পর্যায়ে বলছে যে হ্যাঁ আমি চলে যাব, তুই আমাকে যদি ওই কি বলে জিন মসজিদে নিয়ে যাস, শাহবাগে। তখন আমার আম্মা বলে সত্যি কি তুই চলে যাবি? বলে হ্যাঁ আমি চলে যাবো, আমাকে নিয়ে যাও। তো ওর কথা মতো যেহেতু চলে যাবে, আমার বড় ভাই, বড় বোন, আম্মু আর আমার মেজো বোন রওনা দিল জিন মসজিদের উদ্দেশ্যে। তো রাস্তার মাঝখানে যখন যায়, তখন বেবি ট্যাক্সি ছিল। রাস্তার মাঝখানে যে বলছে যে আবার সেই কান্না, আর তুই বুঝলি না, তোর মেয়েকে আমি ফুলের বাগানে রাখতাম, মানে নানান ধরনের কথা জাস্ট বলছে যে তোর মেয়ে আমার সাথে অনেক সুখে থাকবে। তো আমার মা বলছে তুই কিভাবে আসলি ওর কাছে? তো বলতেছে যে শুক্রবার দিন জুমা নামাজের পর তোর মেয়ে নিচে নামছিল, মাজারের দিকে উকি দিয়েছিল, ওই মুহূর্তে আমরা 3জন ছিলাম মাজারে, 3জন থেকে 2জন চলে গেছে, আর আমার তোর মেয়েকে খুব ভালো লেগেছে, আর ওকে আমি যেভাবেই হোক যে কোনো মুহূর্তে নিয়ে যাব। তো ফাইনালি ওরা ওই জিন মসজিদে পৌঁছানোর পরে বলে মানে মহিলাদের তো কোনো মাজারে ঢুকতে দেওয়া হয় না। তো ওরা 3জন বাইরে ছিল, আমার বড় ভাইয়া ভেতরে ঢুকলো। ঢোকার পর দেখে ওরা বারান্দায় বসে, যে আমার বড় বোন দেখলো মাজারের যে দেয়ালটাতে বিশাল বড় একটা কালো ছায়া দৌড় দেয় দেয়ালের উপর দিয়ে। আর ওই কালো ছায়াটা দেখার পর থেকে আমার বোন পুরোপুরি সুস্থ। তারপরে বাসায় নিয়ে আসার পরে দেখে যে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বাসায় এসে খাওয়া দাওয়া করতে করতে আবার মাগরিবের আজান দেয়। তো খাওয়া দাওয়া শেষ করলো, আর এর মধ্যে নামাজ নিশ্চয়ই শেষ হয়ে গেছিল। এর মধ্যে আবার ওই গন্ধ শুরু। এই গন্ধ আবার চলে আসলো বাসায়, বুঝতে পারলো যে জিনিসটা যায়নি এখনো।
তারপর আমার ওই মুহূর্তে আবার আমার ছোট খালা আসলো ওনার মেয়েকে নিয়ে। আসার পরে আমার রুমে সবাই, তখন আমরা সবাই একসাথে ঘুমাতাম আর এক রুমেই থাকতাম সব সময়। তো আসার পরে আমার খালাম্মা আমার রুমে সোফা ছিল, সোফার মাটিতে বসছে, আর আমার রুমে 3টা জানালা ছিল। যেখানে আমার খালাম্মা বসছিল ওইখানে আবার বরাবর একটা জানালা ছিল, জানালার ওই পাশে আবার একটা দোতলা ছাদ ছিল। তো খালাম্মাকে বলতে থাকে আমার মা যে এরকম এরকম 2-3 দিন ধরে এই অবস্থা, কোনোভাবে আমার মেয়ে ঠিক হচ্ছে না। তো বলতে বলতে খালাম্মা দেখে যে ওই যে জানালার ওইখানে কেউ একজন সাদা কাপড় পরা দাঁড়িয়ে হাসছে ওনার দিকে তাকিয়ে। আমার খালাম্মা বড় বোনকে বলছিল যে দেখ দেখ শিরিন, আমাকে দেখে তো হাসতেছে। এই কথা বলতে বলতেই খালাম্মাকে ওই যে সোফার যে হাতল থাকে, হাতল দিয়ে এমন একটা মাথায় বাড়ি খায়, খালাম্মার মাথাটা সাথে সাথে ফুলে যায়। তারপর আমার আম্মা বলল যে আজকের পর থেকে আর কারো আসার কোনো প্রয়োজন নেই আমাদের বাসায়, কারণ কারো না কারো ক্ষতি হচ্ছেই। তো তারপরে সেদিন রাত্রে আমার বড় বোন আমার আম্মার সাথে কথা বলে ঠিক করলো যে অন্য কোনো কবিরাজকে দেখাতে হবে। দেন আমার বড় বোন ওর বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বললো যে কোনো কবিরাজ এরকম আছে কিনা। দেন একটা ঠিকানা দিল বংশালের বড় মসজিদের কাঠমোল্লা নামে একজন। তো আমার আম্মা বলে যে কালকে ইনশাল্লাহ নিয়ে যাব দুপুরবেলা। তারপরের দিন দুপুরবেলা ওরা সবাই যায়, আমার বড় বোন, আমার আম্মা আর ওর বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ফ্রেন্ড, উনি ছিলেন। তো যাওয়ার পরে রাস্তা থেকে ওই গন্ধ আবার, মানে আমরা যেখানেই যাই, যে যাই বলি ওই জিনিসটা সেইখানে সেই কথাগুলি শোনে। তো যাওয়ার পরে ওই কবিরাজ একটা তাবিজ দিল, দিয়ে বলল যে এটা মেজো বোনকে পড়িয়ে নিয়ে যেতে হবে ওনার কাছে, তারপর যদি উনি কিছু করতে পারেন। দেন ওরা ফেরত আসলো, এসে তাবিজটা অনেক পড়ানোর চেষ্টা করলো, বাট কোনোভাবেই ওকে পড়ানো সম্ভব হয়নি, ও পড়বেই না। আর ও পাগলামি তো আছেই। দেন সেদিন রাত্রে 3 দিন যাবত আমরা কেউ মানে ঠিক মতো ঘুমাতে পারিনি, কিন্তু সেই রাত্রে সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল আর খুব ভালো ঘুম হলো। ঠিক রাত্রে 2:45 আমার বড় বোনের ঘুম ভাঙে একটা স্বপ্ন দেখে। যে স্বপ্নটা বলছি, ওই মুহূর্তে মানে ঘুম ভাঙার পর পরে একটা ফোন আসে, স্বপ্ন দেখে ঘুম ভাঙে। ফোনটা দিয়েছিল ওর বয়ফ্রেন্ড ফোন দিয়ে বলছে যে আমি মাত্র একটা স্বপ্ন দেখলাম, আর আমার যে ফ্রেন্ডটা ওই কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল ও সেম স্বপ্ন দেখেছে। স্বপ্নটা ছিল এরকম যে 3:45 দিকে কেউ একজন রুমে ঢুকে, একটা লম্বা সাদা কাপড় পরা লোক, বিকট চেহারা, আর বলে যে যার কাছেই যা, তোদের কোনো লাভ হবে না, আর আমি ওকে নিয়েই যাব। এই বলে একটা বিকট একটা হাসি দেয়, এমন হাসিটা ছিল যে পুরো রুম কাঁপছিল। তো একই সময় 3 জন একসাথে ঠিক 3:45 দিকে কিভাবে স্বপ্নটা দেখেন, কিভাবে সম্ভব 3 জন 3 বাড়িতে। দেন ওরা ফোনে বলে যে জিনিসটা খুবই ভয়ানক। যাই হোক, সকালবেলা আবার ওই কবিরাজের কাছে যাওয়া হয়। যাওয়ার পরে উনি এবার রিজেক্ট করে দেয় যে না, আমি কাজ আর কোনোভাবেই করবো না, আমার নিষেধ আছে, যদি আমি কাজটা করি আমার অনেক বড় ক্ষতি হবে। তারপর আমার আম্মাও ফেরত চলে আসলো, বললো যে এখন কিভাবে কি করব কিছু বুঝতে পারছে না। তো সেই দিন আমার নানু আমাদের বাসায় থাকার জন্য, মানে রাতে থাকার জন্য, উনি বলে যে আমি আজকে রাতে থাকবো। তো আমরা সবাই রাতে খাবার খাচ্ছিলাম, খাওয়ার সময় আমার নানু খেতে খেতে হঠাৎ জোরে জোরে হাসা শুরু করে। আমার নানু ছিল টিপু সুলতান রোডের মাজারে খাদেম। তো আমার মা বলছে যে ওনার উপরে নাকি ওই মাজারে খাদেম পীর আসছে। তো ওই পীর এসে বলছে যে বাসায় আরো মানুষজনের দরকার আছে, অনেক পীর আসতে চাচ্ছে, কিন্তু কার উপরে আসবে এক্সাক্ট উনি খুঁজে পাচ্ছে না, কারণ এই পীর আসার জন্য কিন্তু মানে একটু মোটামুটি প্রাপ্তবয়স্ক মানুষের প্রয়োজন হয়। দেন আমার আম্মা আমার ভাইকে ফোন দিল, আমার ভাই আসলো, ভাবি আসলো, আর এর মধ্যে ফোন দিতে দিতে আমাদের পুরোটা বাড়ি আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ভরে যায়, যেটা আমি নিজে প্রমাণ ছিলাম। দেন আমার ভাই আসলো, আসার পর দেখলাম যে আমার ভাইয়ের উপরে গোলাপ শাহ বাবা আসলো। আসার পরে উনি 1 গ্লাস পানি চাইলো। এর মধ্যে উনি অনেকক্ষণ ওই জিনটার সাথে কথা বললো, যেটা আমরা যদিও দেখতে পাইনি, শুনতে পাইনি, কিন্তু বুঝতে পারছিলাম যে বাড়িটা ভার ভার হয়েছিল সারাটাক্ষণ।
আর উনি যে রুমে যেত ওই রুমটা অন্ধকার হয়ে যেত, যে রুমে থাকতো। আমি এখনো ওই জিনিসটা ফিল করতে পারি। দেন আমার ভাই তো আর না, ওই পীর এক গ্লাস পানিতে মানে কোনোভাবে জিনটা বাসা থেকে যাবে না বলছিল, ওকে নিয়েই যাবে। দেন আমার ওই পীরটা কি করলো, আমার ভাইয়ের উপরে এক গ্লাস পানি খেলো। খাওয়ার পর থেকে আর ওই বাসা আমাদের কোনো, তখন থেকে একদম সুস্থ। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে গেল যে ও কোনোদিন লাল কাপড় আর হলুদ মেহেদি কখনো একসাথে পরতে পারবে না। তারপর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মেজবোন এখনো সুস্থ। আর ও, আপনি বলছেন একটা কালো কিছু একটা বেরিয়ে গেছিল, সেটা আপনি মনে হয় মিস করেছেন। না আমি বলেছি তো বলেছেন। মাজারে, হ্যাঁ আচ্ছা। মাজারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং পুরোপুরি আপনি যেটা দেখেছেন বা আপনার যেটা বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আপনি ঘটনাটি বলেছেন এবং বিশ্বাস করেন। আমরা চলে যাবো ছোট্ট একটা বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুড তেরিদ এফএম এন্ড গুড। Originally from Kolkata, India. আমি ল স্টুডেন্ট। এর আগে একটা মেল পাঠিয়েছিলাম, সেটা ভূতে ফিল্মে পড়ে শোনানো হয়েছে, সিলেক্ট করা হয়েছে। সেই জন্য এরপরে আর একটা ঘটনা পাঠাচ্ছি। এটা একটা রিয়েল স্টোরি, আমার লাইফে ঘটে যাওয়া। সো এটা যখন ঘটে তখন আমি বেশ কিছুটা ছোটই ছিলাম, অনেকটাই ছোট ছিলাম। আমি সরাসরি এখন আমার ঘটনাতেই যাচ্ছি। তখন ছিল বৈশাখ মাস। আমার খালার বাড়ি মেদিনীপুরে, যেটা ওই দীঘার কাছাকাছি সেখানে। তো সেখান থেকে আমরা আমার মামার বাড়ি যাব, তো সম্পর্কে এক মামার বাড়ি। তো যাচ্ছিলাম, তখন ওখানে খুব একটা গাড়ি ঘোড়া ব্যাপার ছিল না। তো আমরা মাসির বাড়িতে গিয়ে বেশ কিছুদিন স্টে করি। ওখান থেকে কিছুদিন পরে আমরা যাই মামার বাড়ি। তো যাওয়ার সময় আকাশ পরিষ্কার ছিল। তো ওখানে বাস স্ট্যান্ডে পৌঁছাতে বিকেল 5টা বেজে যায়। হঠাৎ করে ওখানে ওদের একটা আমার মামার একজন ভাই, মানে আরেকজন যে মামা, ছোট মামাটা, হি ইজ এ ডক্টর। সো ওখানে ওনার একটা চেম্বার ছিল রাস্তার উপরে, মেন রাস্তার উপর। তো ওটা বলে রাখা ভালো যে ওটা পুরোপুরি একটা গ্রাম, একটা রুরাল এরিয়া। তার উপরে কিছু বাজার টাইপের থাকে, এটা সেরকম জায়গা। আর ওদের বাড়িটা অনেকটা ভেতরে, মানে মাঠের রাস্তা দিয়ে যেতে হবে, পুকুরের পাশ দিয়ে অনেকটা, প্রায় 1.5 hour ব্যাপার। সো আমরা কিছুক্ষণ ওইখানে চেম্বারে বসে একটু ফ্রেশ হয়ে, বাসে অনেকটা এসেছি, জার্নি হয়েছে, তো কিছুটা এসে বসে তারপর রেস্ট নিয়ে আমরা আবার যাওয়া যেতে হবে, সেটা আসলে আদারওয়াইজ আর ওখানে কোনো ব্রেকে কিছু পাওয়া যাবে না। তো আমরা অনেকে ছিলাম সাথে, আমি ছিলাম, আমার মা, আমার দাদা, আমার খালা ছিল, আমার নানি ছিল, আমার একজন আন্টি ছিলেন, আমার আরো আমার খালার ছেলে, তার মেয়ে, মানে আমার দিদি, আমার দাদা, ওরা সবাই ছিলেন। আমরা একসাথে সবাই মিলে বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম। আর ওই মামাদের বাড়ি একজন ছিলেন আমাদের সাথে, যে ঠিকঠাক ভাবে রাস্তাটা যাতে আমরা চিনে যেতে পারি। তো এরপরে হলো যে আমরা যাচ্ছি, হঠাৎ করে প্রচন্ড মেঘ, কালবৈশাখী শুরু, প্রচন্ড মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি, মানে একদম অস্বাভাবিক ব্যাপার একটা। আর পুরো অন্ধকার হয়ে গেছে আকাশ। তো আমরা যেতে যেতে, মানে সে এত ধুলোর ঝড়, চোখে কিছু দেখা যাচ্ছে না। অনেকটা প্রায় 8 ঘন্টা মতো যাওয়ার পরে আমরা একটা কিছু, মানে ওই বৃষ্টিতে দাঁড়ানোর মতনও জায়গা পাওয়া যাচ্ছে না। তো আমরা একটা এতে দাঁড়াই, একটা চালা মতো, খড়ের চালা মতো করা ছিল। আর ওর পাশে ছিল একটা গরুর গোয়াল, মাছের মাঝখানে ওটা।
তো আমরা ওখানটাতে সবাই মিলে দাঁড়াই। আর ওর পাশে একটা পুকুর ছিল। তখন বেজে গেছে প্রায় 8টা। আর গ্রামের এরিয়া পুরো, চারপাশ পুরো ফাঁকা, ধান ক্ষেত, একটা পুকুর, বাস আর কিছু নেই ওখানে, মানে পুরোটাই ফাঁকা। মানে ওখানটা লোকালিটি নয়, ওখানটা চাষের জমি ছিল। আমরা দাঁড়িয়ে সবাই মিলে কথা বলছি, বৃষ্টিতে এরকম হচ্ছে, কেউ মাথা টাথা মুছছি, ব্যাগ থেকে কিছু শুকনো চাল বার করে। হঠাৎ করে দেখলাম পাশে নিচে নামছে। তো কিছুক্ষণের জন্য আমরা ভাবছি যে এত রাতে কি মাছ ধরছে, কিন্তু আমরা হঠাৎ করে তারপর দেখছি, আমরা পরিষ্কার সবাই ওখানে যে কজন প্রেজেন্ট ছিলাম সবাই দেখেছি যে দুজন মানুষ তার ডুবছে উঠছে। তো হঠাৎ করে দেখলাম যে বাস আর কিছু নেই, মিলিয়ে গেল যে কি হলো। আমরা যে ভুল দেখলাম, কিন্তু সবাই মিলে ভুল দেখবে এটা তো হতে পারে না। জাস্ট টার্ন করেছি মুখটা অন্যদিকে, আবার সেই একই আওয়াজ, জাস্ট ঝুপঝাপ জলের মধ্যে দুজন মানুষ উঠছে নামছে। এবার তো সবাই মোটামুটি বুঝে গেছে যা একটু, মানে এই যে ছিল আমাদের মধ্যে, তারা বুঝে গেছে যে এটা একটা নর্মাল ব্যাপার নয়, এটা নিশ্চয়ই কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। সো যা হয় আমরা যা ভেতরে ভেতরে জানি, সূরা কলমা পড়তে শুরু করলাম, দোয়া পড়তে শুরু করলাম। সো হঠাৎ তারপরে আবার জিনিসটা মিলিয়ে গেল। আমরা বললাম এখানে থাকাটা সেফ নয়। তো ওখান থেকে আমরা বেরোলাম। বেরিয়ে যখন মানে একটু বৃষ্টিটা কমেছে, ওই ঝড়ের মধ্যে আমরা বেরোলাম। বেরিয়ে তখন কিছুটা দূরে গিয়ে দেখতে পেলাম যে একটা টালির বাড়ি না, মাটির বাড়ি, ওপরে খড়ের চাল দেওয়া। ওখানে মানে যাই হোক করে একটু ঢুকে যেতে বসা যায়। দেখছিলাম হারিকেনের আলো জ্বলছে ওখানে। কারেন্টের তো কোনো ব্যাপারই নেই, ইলেকট্রিসিটি বলতে কিছু নেই, ওই হারিকেনের আলো জ্বলছে। ওটাতেই আমরা মোটামুটি গেলাম, যেহেতু ভরসা পেলাম কেউ আছে। তো অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পরে একজন অল্প বয়সী মহিলা বেরোলেন। তো বললেন যে আসুন ভেতরে। আমরা কিছুই বলিনি, তার আগেই বললো আসুন ভেতরে বলে আমরা ঢুকলাম। ঢোকার পরে দেখলাম একটু দূরে বারান্দা, যেটাকে দালান বলে, সেখানে একজন শুয়ে আছে দোলনাতে। তো আমি তখন অনেক ছোট ছিলাম, আমার যতই স্বপ্ন মনে আছে। তো আমি বললাম মাকে যে মা, আমি হ্যাভ টু গো টু টয়লেট। সো মা বললো যে হ্যাঁ ঠিক আছে চলো। তো আমরা গেলাম ওখানে, মা টর্চ চালাচ্ছে। তো ওখানে মহিলা বলছেন একদম টর্চ জ্বালাবেন, আলো জ্বালাবেন না। ব্যাস, তখন তো মোটামুটি আমি মায়ের মুখের দিকে তাকাচ্ছি, মা আমার মুখের দিকে তাকাচ্ছে। তখন হচ্ছে কেন, বলছে, না আলো ভালো লাগে না, আলো জ্বালাবেন না। ব্যাস, আমি আমরা মোটামুটি আন্দাজ করতে পেরেছি ব্যাপারটা। বাট ওখানে আর কিছু বললাম না, বুঝতেও দিইনি যে আমরা কিছু বুঝতে পেরেছি। তারপরে যখন ওখানে আমরা সবাই মিলে বসে আছি, বসে থাকার পরে হঠাৎ করে দেখছি ওদের ভিতরে একটা ঘর ছিল। আমরা সবাই এখানে, আর ওরা কেউ নেই। ওরা যখন সাহস করে ছেলেরা যারা ছিল তারা টর্চ নিয়ে ভেতরে ঢুকলো, ঢোকার পরে দেখছে there is nobody, না সেই মহিলা না ওনার হাজবেন্ড, এবং পুরো বাড়িটা তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও কেউ নেই। মানে এখনো পর্যন্ত মনে পড়লে আমার গায়ে জাস্ট কাঁটা দিয়ে ওঠে। সেই রাতটা একটা বীভৎস রাত ছিল আমাদের জন্য। ওখান থেকে আমরা মানে যেভাবে পেরেছি সবাই মিলে বেরিয়ে, কিছু ব্যাগও থেকে গেছিল ওখানে, বাট যাই হোক করে বেরিয়ে আমরা ছুটে ওখান থেকে বেরিয়ে যেভাবে পেরেছি চলে গেছি। তো আজও এই ব্যাপারটার কোনো এক্সপ্লেনেশন পাই না যে কি হয়েছিল আমাদের সাথে, সত্যি হয়েছিল কিনা। কিন্তু সত্যি যদি না হয় এতগুলো মানুষ তো ভুল দেখবে না।
এই ঘটনার কথা এখনো পর্যন্ত যখন মনে পড়ে, পরের দিন সকালবেলা ওদের ওখানে গিয়ে যখন রাত্রিবেলা আমরা পৌঁছাই, ওদেরকে কথাটা বলার পরে ওরা সেদিন আমাদেরকে কিছু বলে না, ওরা মুখ চাওয়াচাই করে। তারপরের দিন সকালবেলা যখন আমরা আবার দেখতে আসি জায়গাটা, তখন দেখি যে ওটা কোনো বাড়ি নয়, একটা ভাঙা চূড়া, মানে দেওয়াল ভেঙে পড়েছে এরকম একটা মাটির বাড়ি আগে ছিল। পরে শোনা যায় যে ওরা হাজবেন্ড ওয়াইফ ছিল দুজন, যারা বাজ পড়ে মারা যায়। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের অনেক প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রাসুল ভাই আপনিও অনেক ভালো থাকবেন, টাটা। আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছেন আসিফ ভাই এবং আজকের অতিথিয়া, এবং আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে সেখানে দেখছি যে অনেকেই আমাদের মেসেজ পাঠাচ্ছেন, ঠিক একইভাবে কমেন্টও করছেন। ভালো লাগছে লিখেছেন ইমতিয়াজ হাসান, রকিবুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফারহানা নীলু, এছাড়াও আছেন জাহিদুল ইসলাম রাজু আমাদের সঙ্গে আছেন এমডি মানিক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আশরাফুল গ্যান্ডারিয়া থেকে, আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে জাকিরুল মুরাদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন নোয়াখালী থেকে, পড়তে পারলাম না নামটা, হৃদয় আছেন আমাদের সঙ্গে, কাউসার আছেন আমাদের সঙ্গে, সায়েম শরীফ আছেন আমাদের সঙ্গে, এমডি মেহেদী হাসান সানি আছেন সিহান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সায়েম শরীফ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে মেঘলা আজিজ, আমাদের সঙ্গে আছেন সম্রাট হাসান সামি, আছেন এমডি শাকিল আহমেদ, আছেন আমাদের সঙ্গে নাসিব, আছেন জাহিদুল ইসলাম রাজু, এমডি আমাদের সঙ্গে আরজে সোহেল আছেন, বগুড়া থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন মিনাজ আমাদের সঙ্গে আছেন, এছাড়াও এমডি নাইম ইসলাম হৃদয়, শাহরিয়ার রিফাত আমাদের সঙ্গে আছেন। ফার্স্ট তিনি কমেন্ট করেছেন এবং তিনি বলছেন যে আমার কমেন্ট পড়ছেন না কেন, আপনার কমেন্ট আমি এই মাত্র পেলাম, আপনি কমেন্টটা করেছেন এই মাত্রই। কিন্তু আমাদের সঙ্গে আছেন ইসমাইল সুভাষ কাতার থেকে, এছাড়াও MSR নাসিব আমাদের সঙ্গে আছেন, মুশাহিদ আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদমান সাইদ চৌধুরী, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আশকুল হক সিয়াম, আছেন তাসিম, এছাড়াও মুন্না খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সাদমান আমাদের সঙ্গে আছেন, এছাড়াও মুন্না খান, ইয়াসিন শাফিন আমাদের সঙ্গে আছেন, তনিমেশ রয় মংলা থেকে আছেন, যে আমিনুল হক আমাদের সঙ্গে আছেন, আহমেদ মুন রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন, এমডি মাহিদ লাবিব আমাদের সঙ্গে আছেন নয়ন হোসেন শুভ, ফয়সাল মুন্না আমাদের সঙ্গে আছেন রূপক তালুকদার, এছাড়াও আলিফ ইসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিদওয়ানা তাবাসসুম রিদিতা আমাদের সঙ্গে আছেন, এমডি সাকিব আহমেদ আছেন, নাসিব আমাদের সঙ্গে, জাহিদুল ইসলাম রাজু আমাদের সঙ্গে আছেন, আর অনেকেই আছেন আমাদের সঙ্গে। আর আমাদের দুটো পেজ রয়েছে www.facebook.com/read.14, এছাড়াও আছে www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে যে আপনি আপনার নাম ঠিকানায় আপনি আপনার কমেন্টগুলো করতে পারেন এবং আমাদের পোস্ট দেখে সেই পোস্টটি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমাদের একটা ইমেইল অ্যাড্রেস রয়েছে, যেটা আপনারা সবাই জানেন, যারা জানেন না তাদের জন্য আরো একবার বলে দিতে চাই, সেটা হচ্ছে bothfm@radio50.fm। স্পেলিংটা আমি বলে দিচ্ছি, BHTFM@RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিলাম। যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে, বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি, যেটি আপনার ভালো বা সুবিধা হয়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রথম অতিথির কাছে, আরো একবার যাবো একটা ঘটনার জন্য, এবং আমাদের আরো একটি নতুন অতিথি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছে। ধন্যবাদ রাসেল ভাই। সোহাগ রাঁচি থেকে আরো একবার। আমি যেটা বলছিলাম যে আমি
মিরপুরে যে জায়গাটা থাকি সেটা হচ্ছে একটা সরকারি কলোনি। আসলে আমি বলছি না, ওখানে অনেকগুলো কলোনি আছে একসাথে, জাস্ট কোনটা স্পেসিফিক বলা উচিত হবে না। তো আমি যে জায়গাটায় থাকি এর আগে একবার আমি বর্ণনা দিয়েছিলাম যে অ্যাট এ গ্ল্যান্স 7টা বিল্ডিং পাশাপাশি একেবারে সিরিয়াল ভাবে 7টা বিল্ডিং আছে। তারপর হচ্ছে একটা পাকা রাস্তা আছে পাশে, দেন একটা পুকুর আছে। এই এই বিষয়টা হচ্ছে এই বিল্ডিং গুলো অনেক আগে তৈরি হয়েছে। আর যখন আমি আমার লাস্ট শোতে যে ঘটনাটা বলেছিলাম যে এখানে অনেক কিছুর ব্যাপার আছে, তো এটা নিয়ে আমার কিউরিয়াসিটি ছিল। আমি যখন গেলাম আমার এলাকায়, ওই এলাকায় যে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, দেন ওখানে একজন সিকিউরিটি অফিসার, সিকিউরিটি গার্ড অনেকদিন আগে, অনেক অনেক বছর আগে মারা যায়। কিসের জন্য মারা যায় এটা বলছে যে ওই কলোনির মধ্যে এখনো অনেক গাছ আছে, অনেক বিভিন্ন জায়গায় ঝোপঝাড় আছে, গাছ আছে। তো ওই কলোনিতে যে বিল্ডিং গুলো তৈরি হয়েছে, বিল্ডিং গুলো মোটামুটি অনেক পুরনো, কিন্তু ওই যে বারবার ইয়ে করার পরে, রং টং করার পরে এখন ওরকম আছে। তো একজন ইয়ে সিকিউরিটি সিকিউরিটি গার্ড ওই কলোনিতে মারা যায়। মারা যাওয়ার কারণটা ছিল যে তিনি ওখানে কিছু একটা দেখেছিল। তো মারা যাওয়ার অনেক বছর পরে আমি আমি যখন সেই শোটা ইয়ে করলাম, বলার পরে নেক্সট শোতে যে ঘটনাটা বললাম ওটার পরে আমি যখন গেলাম, যাওয়ার পরে এটা নিয়ে নাড়াচাড়া করতে করতে আমি এক সিকিউরিটি অফিসার, সিকিউরিটি গার্ডের কাছে বললাম। তখন উনি বলল যে হ্যাঁ, এরকম অনেক কিছু আছে এই কলোনির মধ্যে, আর এখানে এটা অনেকেই দেখছে কিন্তু কখনো কেউ প্রকাশ করেনি। আর যে মারা যাওয়ার যে বিষয়টা এটা শুনেছি, এটা শোনার পর যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে একজন সিকিউরিটি গার্ড মারা গেছিল, কিভাবে মারা গেছিল আমাকে একটু বলেন, দেন উনি আমাকে বলছিল এইভাবে যে অনেক বছর আগে যে সিকিউরিটি গার্ড এখানে রাতভর পাহারা দিত, সে এই কলোনির মধ্যে সে অনেক রাত্রি করে ঘুরে বেড়াতো। তো কলোনির একটা সময় যে 7টা বিল্ডিং আছে, বিল্ডিং এর শেষ বিল্ডিং যেটা, সেই বিল্ডিং এর পরে অনেকখানি জায়গা আছে। সে জায়গাটায় হচ্ছে বছরান্তেও মনে হয় কেউ যায় কিনা সন্দেহ আছে, কারণ এই বিল্ডিংটা, এই জায়গাটাতে অনেক পাতা পড়ে থাকে, শুকনো পাতা পড়ে থাকে। আর হচ্ছে কি যে একেবারে মানে ওখানে কেউ যায় না, এরকম একটা জায়গা। আর এই এই মানে কলোনির মধ্যে একটা বট গাছ আছে, বটগাছ, একটা পুকুরের পাশেই বটগাছ আছে। দেন উনি যখন একদিনকে রাত্রে, ওই যিনি মারা গেছেন উনি একদিনকে রাত্রে হচ্ছে কি যে পাহারা দিচ্ছিলেন, পাহারা দিতে দিতে যখন ওনার হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইট নিয়ে উনি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলেন। দেখতে দেখতে একটা সময় ওই সাইডটায় চলে যান। চলে যাওয়ার পরে তখন তিনি যখন ওই এলাকা, ওই জায়গাটাতে যখন টর্চ লাইটে ফোকাস করেন, তখন দেখেন কি যে একজন লোক ওই যে জায়গাটার কথা বললাম যেখানে হচ্ছে অনেক মানে মানুষ যায় না, যেখানে ওই জায়গায় একজন লোক বসে আছে। আর বসে আছেন এমন ভাবে যে আমি যদি টর্চে ফোকাস ফেলি, আমার বিপরীত দিকে মুখ করে বসে আছে, তার মানে আগের দিকে মুখ করে বসে আছে। আমার মানে টর্চে দেখা যাচ্ছে ওনার পিঠটা দেখা যাচ্ছে। দেন উনি হচ্ছে টর্চ লাইট নিয়ে জিজ্ঞেস করছেন যে এই কে তুমি, এখানে কিসের জন্য বসে আছো, কি করছো এখানে এত রাত্রে? দেন উনি কোনো কথাই বলেন না, আস্তে 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 এগোতে এগোতে যখন তার মানে 2 থেকে 3 মিটার দূরে যখন তিনি চলে যান, কাছাকাছি চলে যান, তখন উনি লাইটের ফোকাসটা যখন ভালোভাবে দেখেন, তখন দেখেন কি যে ওই যে একজন বসে আছেন, একটা অবয়ব বলেন বা একজন একটা শরীর বলেন, যেটাই বসে আছে না কেন, উনার মাথাটা উনার থেকে 2-3 হাত দূরে শূন্যের উপরে আছে। এই বিষয়টা হচ্ছে যে ওনার মাথাটা 2 থেকে 3 হাত দূরে শূন্যের উপরে আছে। জি। উনি এই জিনিসটা দেখার পরে মানে খুব জোরে চিৎকার করে, চিৎকার করার পরে উনি ওই জায়গাতে সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে সকালবেলায় যখন ওনাকে ওই জায়গাতে পাওয়া যায়, ওনাকে নিয়ে আসা হয়, ওনার খুব জ্বর থাকে, মানে সে রাত্রি থেকেই ওনার খুব জ্বর থাকে। জ্বর থাকার পরে 2-3 দিন পর উনি মারা যান। মারা যাওয়ার পরে যখন হচ্ছে কি যে এই জিনিসটা সম্বন্ধে যখন হলো যে উনার কোনো কিছু হয়নি, হার্ট অ্যাটাক হয়নি, স্ট্রোক হয়নি, কোনো কিছু হয়নি, কিন্তু তিনি মারা গেছেন। উনি যে ভয় পেয়েছেন, উনার হচ্ছে কি যে মুখটা কালো হয়ে গেছেন,
হ্যাঁ, এই বিষয়গুলা থেকে যখন উনার যখন ধোয়াতে গেছিল, মানে লাশ যখন ধোয়ায় তখন মুখটা কালো হয়ে গেছে, এই সকল বিষয়গুলো হুজুররা দেখছেন। দেখার পরে তারপরে হুজুররা বলছিলেন যে এখানে খুব মানে খারাপ একটা জিনের বা যেটাই বলি না কেন, অশরীরী বা ব্ল্যাক শ্যাডো যেটাই বলি না কেন, এদের খপ্পরে পড়েছিলেন। তারপরে ওনারা মারা গেছেন। এরপরে মানে অনেকদিন পরে যখন হচ্ছে ওখানে আরেকটা নতুন সিকিউরিটি গার্ডকে নিয়োগ দেওয়া হয়, এই সিকিউরিটি গার্ডটা অনেক কিছু জানতেন, এই অশরীরী বিষয়গুলো নিয়ে অনেক কিছু জানতেন। তো উনি উনি এভাবে বলছিলেন যে এখানে ৩টা জিনিস আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে বটগাছের মধ্যে থাকে, একটা হচ্ছে পুকুরের মধ্যে থাকে, আর একটা এই যে জায়গাটা মানুষ যাওয়া আসা করে না সেই জায়গাটায় থাকে। তো উনি শুধুমাত্র এই কথাটা বলছেন যে এই মানুষ যে জায়গাটায় যাওয়া আসা করে না সেই জায়গায় যে থাকে তার মাথাটা বিচ্ছিন্ন করা, মানে তার শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন। তো উনাকে ওই ওই সিকিউরিটি গার্ড উনি অনেক কিছু জানতেন। উনি করেছিলেন কি যে ওই জিনিসটাকেই হচ্ছে কি যে একটা জায়গায় আবদ্ধ করেছে, কোন একটা কিছুর মধ্যে আবদ্ধ করেছিলেন, করে ওই এলাকায় হচ্ছে কি যে মাটির মধ্যে পুঁতে দিয়েছিলেন, যেখানে মানুষ যায় না ওখানে এখনো সে ওইভাবেই আছে। আর যেটা বটগাছে আছে, বটগাছের মধ্যে ওনাকে ওটা মানে আটকে রাখা হয়েছে। শুধুমাত্র ছাড়া আছে একটাই, সেটা হচ্ছে পানির মধ্যে যিনি থাকেন উনাকে ছেড়ে রাখা আছে, যে উনি কখনোই কাউকে কোনোভাবেই ডিস্টার্ব করে না। তবে মানুষ যখন অনেক রাত্রে দেখা যায় যে অনেকেই, ওই যে আমরা গ্রামের ভাষায় যেটা বলি যে অনেকে মানুষের রাশি যদি পাতলা থাকে তারা দেখতে পায়, এরকম অনেক মানুষ আছে যারা এটা দেখতে পায়। বাট পাইলেই বা কি কখনোই মানে ওই পানিতে যে জিনিসটা আছে এটা কখনোই কারো ওকে, ক্ষতি করেনি। ওকে। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনি আপনার নামটা বলে তারপর আপনার ঘটনাটা প্লিজ শুরু করবেন। বলেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া, এন্ড আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি রায়ান রশিদ, আমি এসেছি বাংলা মোটর থেকে। আচ্ছা, আমি যে আজকে স্টোরিটা বলবো এটা আমার হুজুরের কাছ থেকে শোনা। এর আগে বলে নেই ভাইয়া যে এই যে সব স্টোরিগুলো হয় এগুলা যার সাথে ঘটে অ্যাকচুয়ালি সেই কিন্তু বুঝতে পারে কতটা ভয় লাগে। অনেকে হয়তো বলবে যে এটা ঘটনাগুলো বানোয়াট, বা অনেকে বিশ্বাস করতে চায় না, বাট যার সাথে ঘটে সেই অ্যাকচুয়ালি আসল অনুভূতিটা বুঝতে পারে। এবং অন্যদের কাছ থেকে হাস্যকর লাগলেও এটা আসলে অনেকেই হয়। তো আমার হুজুর হলেন হাফেজ মৌলানা ফয়জুর রহমান। উনি এখন হাজারীবাগের একটা মাদ্রাসার টিচার হিসেবে আছেন। উনি আগে ছিলেন একটা মাদ্রাসাতে, এবং তিনি যে মাদ্রাসাতে পড়াশোনা করতেন সেই মাদ্রাসাতে তার দাদাই ছিলেন সেখানকার হচ্ছে কি বলবো ইমাম। তো এবং সেখানে তার বাবাও থাকতেন এবং তার বড় ভাইও থাকতেন। আমার হুজুরা ছিলেন 3 ভাই বোন। তো হুজুরের বড় ভাই, ওনাকে আমি বড় হুজুর বলে ডাকি, উনিও আমার অনেক ক্লোজ। আর হুজুরের মেজো ভাই, এটা শুনেছি যে অনেক আগে উনি মারা গেছেন, বাট কেন মারা গেছেন এই যে আমি সেদিন বুঝতে পারলাম। তো হুজুর একদিন হচ্ছে, তখন উনি মাদ্রাসায়, উনি অনেক ছোট, ওনার একটা স্বভাব ছিলেন যে উনি সবসময় হচ্ছে তাহাজ্জুদের নামাজটা কখনোই মিস করতেন না। তো তাহাজ্জুদের নামাজের জন্য সবসময় উঠতেন। তো ওনার মাদ্রাসার বিবরণটা দিয়ে রাখি। ওনার যে রুমটা ছিল তার পেছনে হচ্ছে ওনাদের ওয়াশরুম, সেখানে অনেক বড় একটা জায়গা, সেখানে হচ্ছে টাইলস করে দেওয়া হয়েছে মাদ্রাসার ছেলেদের কাপড় ধোয়ার জন্য, এবং তার পাশে একটা স্টোর রুম যেটা সব সময় তালাবন্ধ থাকে। এবং সেখানে খুব যদি অতি প্রয়োজন হয় সেখান থেকে কোনো বেঞ্চ টেঞ্চ আনা নেওয়া করার জন্য, সেক্ষেত্রে মাদ্রাসার ছেলেদেরকে দিনের বেলা ডেকে তালাটা খুলে তখন হচ্ছে কাজগুলো করা হয়। এবং তার সাথেই লাগানো হচ্ছে টিউবওয়েল, যেখানে সবাই অজু করতে যেতেন। তো আমার হুজুরও সেদিন হচ্ছে অজু করতে যান। সেখানে অজু করতে যেয়ে সেই জানলা দিয়ে দেখেন যে 5-7 জন বড় বড় মানুষ, তাদের হাইট এক একজনের মিনিমাম 10 ফুট হবে, হাতগুলো ডাবল আমাদের হাতে, এবং দাঁতগুলো এক একটা আমাদের এই হাতের সাইজের সমান। সেই দাঁতগুলো বের করে হুজুরের দিকে তাকিয়ে হাসছেন। হুজুর ওটা দেখে এত ভয় পান যে উনি দৌড়ে ওনার রুমে চলে যান, সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালবেলা ওনার দাদাকে বলেন যে দাদা, আমি তো এই ধরনের কিছু দেখেছি। তো দাদা বলে কি, চলো তোমার ভয় ভাঙানোর জন্য আমি চাই। তো সেখানে গিয়ে দেখেন ভাইয়া যে অনেক কয়লা পড়া, সেখানে কয়লা পড়ে আছে।
এখন এইটা কখনোই মানে কয়লাগুলো সেখানে যাওয়ার কথা না, যেহেতু সেটা একটা স্টোর রুম। সেখানে হচ্ছে আসবাবপত্র বা ভাঙা জিনিস রাখার কথা, সেখানে কয়লা কিভাবে যাবে? তখন হচ্ছে হুজুরের দাদা বলেন যে এক প্রকার জিন আছে যারা কয়লা খেতে বেশি পছন্দ করে, তো তারা হয়তো সেখানে কয়লা খাচ্ছিলেন। তো হুজুরের ওই দিন স্বাভাবিক যায়। এরপরে আরেকদিন হচ্ছে হুজুর ওয়াশরুমের জন্য ওঠেন, ওয়াশরুমে যান। সেদিন যে হচ্ছে ওই যে পিছনে যে টাইলস করে যে জায়গাটা আছে, সেখানে হচ্ছে একটু হাঁটাচলা করছিলেন। হঠাৎ করে সেই 5 থেকে 10 ফুটের এই যে 5-7 জনের মধ্যে একজন তার সামনে এসে দাঁড়িয়ে আবার হাসা শুরু করে, এবং হুজুর ওই সময় আরো ভয় পান। তখন সাথে সাথে যে তার দাদাকে ডাকে, দাদা দাদা এরকম আমি একটা জিনিস দেখেছি। তো দাদা তখন তাকে হচ্ছে খুব কষ্টে ঘুম পাড়ান। ঘুম পাড়িয়ে বলে, তুমি ঘুমাও, আমি কালকে সকালবেলা এটা নিয়ে দেখছি। তো সকালবেলা উঠে দেখা হয় যে হুজুরের মানে বেশ জ্বর আসছে, এবং তখন হচ্ছে ওই হুজুরের দাদা বলেন যে তুমি এটা ভয় পেও না, এটা হচ্ছে আমাদেরই মাদ্রাসায় ওরা হচ্ছে আসে এবং এসে সেখানে আমল করে, তো এর জন্যই আসে, তো এটা তোমার কোনো ক্ষতি করবে না। কিছুদিন পর হুজুরের একজন ফ্রেন্ড সে হারায় যায়। হঠাৎ করে সে সে বাচ্চাটা তখন হারায় যায়। তার বাসায় খবর দেওয়া হয় যে আপনারা কি বাসায় তাকে দেখতে পাচ্ছেন? তখন আম, তারা বলে যে না, আমাদের কোনো কাজিনেরও বাসায় নেই, আমারও বাসায় আসেনি, তো ছেলেটা গেল কোথায়? তখন হুজুরের যে বাবা উনি ব্যাপারটা বুঝতে পারেন যে কিছু একটা এখানে আছে। তো উনি করেন কি, তাদের যে মহল্লার একজন জিনের বাদশা তাকে হাজির করেন। হাজির করে বলেন যে দেখেন তো আপনাদের কোনো জিন এই টাইপের কোনো কাজ করেছে কিনা। তখন দেখা যায় যে হ্যাঁ, একজন জিন এই টাইপের কাজ করেছে, এবং জিনের বাদশাকে ওই হুজুরের বাবা বলেন যে আসলে দেখেন ব্যাপারটা খুবই খারাপ হয়ে দাঁড়ায়, ছেলেটার জীবন তো নষ্ট হয়ে যাবে যদি ও এরকম কাজ করে, তো আপনারা ছেলেটাকে ফেরত দেন। তখন হচ্ছে জিনের বাদশা বলে, দেখেন আমরাও তাকে বলছি সেই জিনটাকে যে এরকম কাজ না করতে, কিন্তু ওর তো আমাদের কথা শুনে না, এখন শাস্তি দেওয়ার দায়িত্ব আপনাদের, আপনারা নিন। তো হুজুরের বাবা করেন কি, একটা কাচের বোতলে সেই জিনটাকে বন্দি করেন। বন্দি করার পরে 41 দিন পর্যন্ত তাকে একটা শাস্তি দেন যে তোকে আমি শাস্তি দিচ্ছি, তুই 41 দিন পর্যন্ত এখান থেকে বের হবি না। 30 দিনের মাথায় ভাইয়া সেই মানে বোতলটা কি বলবো খুব অটোমেটিক নড়াচড়া করা স্টার্ট করে, এবং 41 দিনের মাথায় 40 দিনের মাথায় সেই বোতলটা ভেঙে যায়, এবং হুজুরের বাবা বুঝতে পারেন যে সেই বোতল মানে জিনটা মারা গেছে। তো এরপরে হঠাৎ করে একদিন সেই বাচ্চাটাকে হঠাৎ করে একটা রুমে পাওয়া যায়। তুমি কোথায় ছিলা তাকে জিজ্ঞাসা করা হয়। সে বলে, কই আমি তো মাদ্রাসাতেই ছিলাম। মানে সেই ছেলেটার কোনো কিছু মনেই নেই। এবং ভাইয়া পরবর্তীতে হুজুরের যে মেজো ভাই তাকে নাকি জিনেরা মেরে ফেলে, এবং তার লাশকে সামনে রেখে তার বাবাকে তার দাদা প্রতিজ্ঞা করায় যে আর কোনোদিনও যাতে জিনেদের নিয়ে এই ধরনের কাজ না করে। এবং ভাইয়া উনি এখন পর্যন্ত আর এই ধরনের কোনো কাজ করেন না, একটি নির্দিষ্ট আমল আছে যেটা উনি এখনো করছে। এই ছিল ভাই আমার ফার্স্ট স্টোরি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। এবং বিরতির আগে জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuthfm@240.fm, which is bhtfm@ratioFORT.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। অনেকে তো ভাবছেন যে ইমেল করব। আপনারা আমাদের যে পেজটা রয়েছে www.facebook.com/bhuthfm.russell, সেখানে গিয়েও আপনি দেখবেন যে বাটন আছে, যেখানে সেন্ড ইমেল একটা বাটন আছে, যেখানে যে আপনি সরাসরি আমাদের ইমেল করতে পারেন ফেসবুক থেকে। সেন্ড ইমেল নামে একটা জিনিস আপনি দেখবেন যে ডান সাইডে আছে। তো আমাদের যে কভার পেজের ঠিক নিচে ডান দিকে আছে, সেখানে যে আপনি সরাসরি কিন্তু ইমেলও করতে পারেন সেখান থেকে। তো ইটস ভেরি ইজি। অনেকে বলেন যে কিভাবে ইমেল করবো, তো ফেসবুক থেকে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, এবং সে সাথে আপনার ঘটনা লিখেও পাঠাতে পারেন। আমরা চলে যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি একটু পরেই। স্টে টিউনড ফর ইউর ফুড এফএম এন্ড ডু ফুড।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন থেকে ভাবছি আমার সংগ্রহে থাকা কিছু কিছু কে নেই সেখানে, যেন মনীষীদের মিলন মেলা বসে গেছে। কুষ্টিয়ার পথে আমরা কেউই এর আগে কখনো ট্রেনে উঠিনি, তাই সিদ্ধান্ত নিলাম ট্রেনে চেপে যাওয়ার। বেশ আনন্দ। স্টেশন সেখান থেকে কুষ্টিয়া পৌঁছালাম 10:30টার সময়। প্রথমেই গেলাম লালন শাহর বাড়িতে, সেখান থেকে গেলাম মীর মোশাররফ হোসেনের বাড়ি এবং শেষে তাই ভাবলাম কবিতা লেখার ঘরটা একবার দেখে আসা যাক। আর কখনো আসবো কিনা কত বলা যায়, তাই সাথটা পূরণ করে যাওয়া। কিন্তু ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমার বন্ধুরা কেউ যেতে রাজি হলো না। শেষ পর্যন্ত ওদের বললাম, পারলাম না সেখানে। আমাকে বলা হয়েছিল সামান্য একটু দূরেই রবীন্দ্রনাথের কবিতা লেখার ঘর, হেঁটে যেতে চাইলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময়। কিছুই দেখতে পেলাম না। আরো 10 মিনিট হাঁটলাম, তাও কিছু দেখতে পেলাম না। তখন ভাবলাম কবিতা লেখার ঘর দেখে আর কাজ নেই, ফিরে যাই বন্ধুদের কাছে, ওরা হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। তখন আমি রবীন্দ্রনাথের বাড়িতে ফিরে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। যে পথে এসেছিলাম সে পথেই ফিরে যেতে শুরু করলাম, কিন্তু ফিরে যাওয়ার সময় সবকিছু অপরিচিত মনে হলো। মনে হচ্ছে এই পথে আমি এর আগে কখনো আসিনি। এসেছিলাম যে পথে সেটা ছিল মাটির রাস্তা, আর এখন যে পথ দিয়ে হাঁটছি সেটা শুধু পাকা রাস্তা যে তাই না, বরং সুন্দর একটি রাস্তা যেখানে আমি আগে কখনো আসিনি। যতই সময় যেতে লাগলো আমি ততই এক শহরের মধ্যে প্রবেশ করতে লাগলাম, যে শহর বাস্তবে হওয়া সম্ভব নয়। মানুষ এত সুন্দর শহর হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারে না। ওই শহরের বৈশিষ্ট্য বলি। প্রথমত, ওই শহরটা মানুষেরা একটা বিশেষ ভাষায় কথা বলে। ভাষাটা আমার পরিচিত না, কিন্তু মজার বিষয় হলো আমি তাদের চাইলে রঙের আলোয় কোথাও কোনো ধুলোবালি কিংবা ময়লার চিহ্ন নেই। শহরটাতে বিন্দুমাত্র অসঙ্গতি নেই, বাস্তবে সম্ভব নয় এমন বিষয়গুলো সেখানে মনে হচ্ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো অজ্ঞাত মানুষ বাস করে না। আমি প্রথমে যে শহরে প্রবেশ করেছিলাম তখন অনেককেই চিনতে পারিনি, কিন্তু পরে অনেকের সাথে আমার দেখা হয়েছে। এই শহরে দুদিন থাকার পর আমি বুঝতে পারলাম আমি এই শহরে যাদের চিনি আর যাদের চিনি না, সেখানে যাদের দেখলাম
তারা বহু আগেই মারা গেছেন। কিন্তু এ সকল বিখ্যাত লোকেরা যে মারা গেছেন, এখন যে তারা জীবিত নেই, সেই কথাটা ওই শহরে থাকা অবস্থায় একবারও মনে হয়নি। মনে হয়েছে তারা স্বাভাবিক নিয়মেই বেঁচে আছেন। আমিও সেখানে তাদের সাথে বাস করছি বহুদিন ধরেই। ওই শহরে প্রবেশ করার পর আমার একবারও মনে হয়নি যে যেখানে গেলাম সেখানে গেলাম কি করে, বরং মনে হয়েছে আমি তো এই শহরেরই একজন। যে দুদিন আমি সেখানে ছিলাম সে সময় আমি পানি পান করার উদ্দেশ্যে একটা পানির উৎসের কাছে গেলাম এবং পানি পান করার পরই হঠাৎই লক্ষ্য করলাম আমার বন্ধুরা দাঁড়িয়ে গল্প করছে। আমি তাদের কাছে যেতেই তারা আমার কাছে জানতে চাইলো আমি এখানে কিভাবে এলাম। আমি স্বাভাবিকভাবে বললাম এইমাত্র। তারা বলল, এত দ্রুত চলে আসলি কি করে? তুই না বলেছিলি তোর 15 মিনিটের মতো লাগবে। আমি ওদের জিজ্ঞাসা করলাম কেন। এরকম আবার অনেক মুভিতে দেখি। তো এখানে তিনি স্বপ্নের মধ্যে দেখেছেন নাকি কিভাবে এই 5 মিনিট 2 দিন হয়ে গেল, এটা তিনি ভালো জানেন এবং আপনারা যারা জানাতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন। বাট এই ঘটনাটা একটু অদ্ভুত টাইপেরই। জানি না কতটা ভয়ের তেমন না, বেশ রহস্যজনক। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের আজকের যে আরো একজন অতিথি আছেন তা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম মুন্না, আমি উত্তরপাড়া থেকে এসেছি। জি। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা বলতে চলেছি সেই ঘটনাটা কয়েকদিন আগে ঘটেছে। গেল সোমবারে এই ঘটনাটা ঘটেছে আমার সাথে। আমি তখন বগুড়াতে ছিলাম। আমার ফ্রেন্ডের পা ভেঙে যাওয়াতে বগুড়া একটা হসপিটালে তাকে অ্যাডমিট হতে হয়। তো আমরা সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটা ফ্রেন্ড তার ওখানে ছিলাম, কিন্তু রাত্রে আমরা মাত্র 2জন ফ্রেন্ড তার সাথে ছিলাম। তো রাসেল ভাই, প্রায় রাত 1টা কি 1:30টা বাজে তখন আমরা অনেক বোরিং ফিল করার কারণে বাইরে বের হই একটু হাঁটার জন্য। তো বাইরে বের হয়ে দেখি যে ফ্রন্ট রাস্তার সাইডে অনেক মানুষজন। তো কোলাহল বশত যে জায়গাটা নির্জন, আমরা সেই জায়গায় যাওয়ার প্ল্যান করি এবং আমরা 2 ফ্রেন্ড সেই জায়গাতে যাই। তো সেই জায়গায় যাওয়ার পরে খেয়াল করলাম যে সাইডে একটা ভবন আছে, যে ভবনটা সামনে একটাই গেট, সেই গেটটা হচ্ছে লাশ ঘর নামে একটা সাইনবোর্ড টানানো আছে। তো আমরা 2জন একে অপরের সাথে দুষ্টামি করতেছি যে এখান থেকে লাশ আসবে, আমাদেরকে ভয় দেখাবে, এরকম টাইপের কিছু। তো আমরা আস্তে আস্তে সেই লাশ ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। তো হঠাৎ করে চোখে পড়লো যে লাশ ঘরের সামনে সিঁড়িতে কোনো একজন বসে আছে। সে একটা মেয়ে এবং বসে থেকে হয়তো বা সে কাঁদছে, এরকম টাইপের কিছু। তো আমরা তার কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম যে এক্সকিউজ মি, আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তো তিনি তখন বললো যে আমার ভাইয়া খুব অসুস্থ, তো এই জন্য আমার মনটা খুব খারাপ। তো আমরা এক পর্যায়ে তার সাথে অনেক গল্পে জড়িয়ে পড়ি এবং প্রায় 4 থেকে 5 মিনিট তার সাথে গল্প করি। তো 4 থেকে 5 মিনিট যখন অতিবাহিত হয়ে যায়, তখন একজন সিকিউরিটি গার্ড আসে। তিনি হঠাৎ ধমকের সুরে বলতে থাকে যে এই, তোমরা কে, এখানে কি করছো? এটা জনসাধারণের ঢোকা এখানে নিষেধ। তো আমি আর আমার ফ্রেন্ড উঠে দাঁড়িয়ে বলি যে কিছু না আঙ্কেল, এমনি আমার ফ্রেন্ড অ্যাডমিট আছে, আমরা একটু হাঁটতে আসছি। তো উনি বললো না, এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যাও।
তো আমি আমি তখন বলতেছি যে তাহলে ঠিক আছে আমরা চলে যাচ্ছি। তো আমি পিছে ঘুরে ওই যে মেয়েটা বসেছিল তাকে ডাকার জন্য পিছে ঘুরলাম। অবাক হয়ে দেখলাম যে পিছে সে নেই। তো আশ্চর্যের বিষয় যে সেখান থেকে বেরোনোর মতো আর কোনো পথ নেই, আমাদের সামনে দিয়ে যেতে হবে তাকে যদি সে চলে যেতে চায়। আর পিছনে লাশঘর যেটা ভিতর থেকে লক করা ছিল। তো আমরা মানে দুজনের মধ্যে বলতেছি যে উনি কোথায় গেল। তো হঠাৎ করে সিকিউরিটি বলতেছে উনি কে? পরে বললাম যে এখানে আমাদের সাথে যে একটা মেয়ে বসেছিল সে কোথায় গেল, আপনি তাকে দেখছেন? সে বলতেছে না আমি তো কোনো মেয়ে দেখিনি, তোমরা তো দুজনই বসেছিলে, আমি যখন আসছি তখন তোমাদের দুজনকে দেখছি। তো আমরা খুব ঘাবড়ে যাই যে এটা কিভাবে সম্ভব। আমরা প্রায় 5-6 মিনিট তার সাথে আমরা গল্প করলাম, এখানে একটা মেয়ে ছিল, এখন সে কোথায় গেল। তখন সেই সিকিউরিটি বুঝতে পারলো যে হয়তোবা আমাদের সাথে প্যারানর্মাল টাইপস এর কিছু একটা হয়েছে। তো তিনি বলল তোমরা অর্ডার ফিরে যাও, এই জায়গাটা সেফ না। তো আমরা দুজন উঠলাম এবং অর্ডার ফিরে আসার জন্য যে রাস্তা দিয়ে যেতে হবে সেখান দিয়ে যাচ্ছি, ওইটাও নির্জন ছিল। তো হঠাৎ করে দেখি যে এটিএম, এখন একটা এটিএম বুথ ছিল, এটিএম বুথের পাশে কয়েকটা গাছ ছিল, সেই গাছের আড়ালে সে মেয়েটা দাঁড়ানো এবং তার চেহারাটা এখন বিভৎস একটা আকৃতির ছিল। তো আমরা সেটা দেখে ভয় পেয়ে যাই এবং মানে সাথে সাথে আমরা অর্ডার ফিরে আসি। তো পরে যখন প্রায় ভোর আজান হয়ে গেছে, অনেকটা সকাল হয়ে গেছে, তো সেই সময় সেই সিকিউরিটি গার্ডটা হয়তো তার ডিউটি শেষ, সে চলে যাবে, এমন সময় সে ওখানে আসে এবং আমাদের দেখতে পায়। আমাদের জিজ্ঞেস করে যে রাতে কি আর কোনো কিছু হয়েছিল বা ভয় পেয়েছিলে নাকি, এরকম কিছু। তো আমরা বললাম যে না, আমরা তো ওরকম ছাড়া আর কোনো কিছু দেখিনি। পরে তাকে রিকোয়েস্ট করার পরে মানে রিকোয়েস্ট করলাম যে আসলে জায়গাটাতে কি কোনো হন্টেড কিছু আছে বা কেন সেফ না জায়গাটা। অনেক রিকোয়েস্ট করার পরে তিনি একটা স্টোরি বলেন যে আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই জায়গাটাতে জনসাধারণরা সবাই এখানে আসতো, প্রবেশ করার জন্য অনুমতি ছিল। তো সেই সময় একটা কাহিনী, তোমাদের বয়সেরই একটা ছেলে, আমি তার মতো করে বলছি যে তোমাদের বয়সের একটা ছেলে একদিন রাত্রে তার বাবা মারা যাওয়ার কারণে সে খুব ডিপ্রেশনে ছিল এবং সে কাঁদছিল। সে রাত্রের বেলায় প্রায় 11টার দিকে ওখানে যায় এবং যে ওখানে বসে থাকে। তো হঠাৎ করে মানে বৃষ্টি আসার কারণে সবাই অর্ডার ফিরে আসে, সে একাই থাকে সে লাশঘরের সামনে। আমি ছাতা নিয়ে গিয়ে দেখি যে মানে কোন একটা মেয়ে ওর মানে ওর উপরে বসে আছে এবং কিছু একটা করতেছে। তো আমি যখন টর্চ সেই মেয়েটার গায়ে মারি তখন সে মেয়েটা অদৃশ্য হয়ে যায় এবং পরে সেই ছেলেটাকে একটা ক্ষতবিক্ষত লাশ অবস্থায় আমরা পাই। তো এটা শোনার পরে সত্যি খুব ভয় পেয়েছিলাম। তো তারপরে আর আমাদের সাথে কিছু হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতি দিব। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এসে কিছু কমেন্ট পড়ে শেষ করে দেবো, কারণ আমাদের টাইম একদম মোটামুটি শেষ। তো আপনারা আশা করছি